তো? হ্যাঁ আদারওয়াইজ অসুবিধা হ্যাঁ, নেই। আদারওয়াইজ না হলে তুজাম্মেল স্যারের বইটা পড়তে পারো, ঠিক আছে? আর মনে রেখো ডব্লিউবিসিএস এর কোশ্চেন কিন্তু তোমার হবে আলটিমেটলি রমেশ সিং এর বই থেকে কিন্তু। কি বললাম বুঝেছো? রমেশ সিং স্যারের বই থেকে লাইন তুলে তুলে প্রশ্ন করা হয় কিন্তু, ঠিক আছে? মানে তোমাদের মূল টার্গেটটা থাকবে। আমি একটুখানি বলি তোমাদের, শোনো। আমি বলছি কি যে ইকোনমিক্স এর প্রত্যেকটা টার্ম আমি যখন পড়ানো শুরু করব তখন তো তোমরা পড়বে, কিন্তু এখনো তোমরা বসে থেকো না, তোমরা পড়াশোনা শুরু করো। দেখো ইকোনমিক্স এর টার্মগুলো বোঝার জন্য তোমরা যে কোনো একটা প্রথমে যেটা তোমাদের মাতৃভাষা, সেই মাতৃভাষার কোনো একটা বইটা পড়ো। হ্যাঁ, যার বাংলা মাতৃভাষা সে মাতৃভাষায় বইটা পড়ো, বা কেউ যদি ইংরেজিতে কমফোর্টেবল থাকো তাহলে আমি বলবো ইংরেজিতে কমফোর্টেবল তোমরা থাকলে তোমরা ক্লাস 9 to 12 এর যে ইকোনমিক্স এর বইটা রয়েছে সেটা তোমরা পড়তে পারো, ঠিক আছে? এটা করলে কি হবে, তোমরা ইকোনমিক্স এর যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো সম্পর্কে তোমরা শিখে যাবে, এন্ড দেন তোমরা রমেশ সিং স্যারের বইটাতে যাবে। দেখো রমেশ সিং স্যারের বইতে অনেক কয়েকটা জিনিস রয়েছে যেগুলো আমাদের পড়ার জন্য দরকার নেই, তবে একটা কথা, রমেশ সিং স্যারের বইটা কিন্তু অন্তত একবার কমপ্লিট বই রিডিং দেবে, কমপ্লিট বই একবার অন্তত রিডিং করবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝে যাবে যে কোথায় কোন কনসেপ্ট গুলো রয়েছে। বুঝতে পেরেছো? স্যার রিয়েলি বলছিলাম স্যার, আর বাংলার কোন বই হলে কোন বইটা ভালো হবে স্যার? তুজাম্মেল হোসেন। আচ্ছা তুজাম্মেল হোসেন, আচ্ছা এটা মোস্ট প্রেফার্ড বই, এটা অনেকেই পড়ে, ঠিক আছে? আচ্ছা লজিক কনসেপ্ট থেকে সবই একবার পড়ে নেব টোটালটা, তারপরে কি স্যার অনেক যদি দেখি অনেকে বলে অনেকগুলো চ্যাপ্টার দরকার হয় না। অ্যাকচুয়ালি দরকার হয় না যারা বলে তাদের কথা শুনলে নিজেদেরই পস্তাতে হবে, ঠিক আছে? আমরাও জানি কোন জায়গা থেকে প্রশ্ন হয় কোন জায়গা থেকে প্রশ্ন হয় না, কিন্তু সমস্যা কি জানো, ডব্লিউবিসিএস পরীক্ষা এখন আর আগের মতো নেই। এখন ডব্লিউবিসিএস পরীক্ষায় কেউ মানে প্রেডিক্ট করতে পারে না কোশ্চেন কোথা থেকে আসবে। আমার কথা বোঝা গেল? যারা কমপ্লিট পড়াশোনাটা করবে তারাই কিন্তু আনসার করতে পারবে। তাই আমার তো মনে হয় এই সামান্য কয়েকটা বই আছে এগুলোকে একটু পড়ে নিলে কি হয়। একটা জিনিস তোমরা কল্পনা করো যে ইউপিএসসি পরীক্ষা যারা দেয়, অর্থাৎ কিনা যারা আইএএস বা আইপিএস পরীক্ষায় যারা বসে, তাদের কিন্তু সমস্ত প্রশ্নের আনসার লিখতে হয়, ডেসক্রিপটিভ আনসার লিখতে হয়, তাদের কিন্তু এমসিকিউ নেই। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে তারা যদি পারতে পারে আমরা কেন পারবো না? ডব্লিউবিসিএস হচ্ছে ইউপিএসসি এর 10% থেকে 20%। কি বললাম বোঝা গেল? শুধু আমাদের এমসিকিউ কোশ্চেন করতে হবে। সো আমরা এই কয়টা বই, আমাদের পাঁচটা মাত্র সাবজেক্ট, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমাদের কয়টা সাবজেক্ট? পাঁচটা। একটা হলো হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইকোনমি, আর হচ্ছে তোমার কি বাদ গেল? হিস্ট্রি, ইকোনমি, হিস্ট্রি, ইকোনমি, জেনারেল সায়েন্স, পলিটি, আর হচ্ছে জিওগ্রাফি। এই পাঁচটা দেখো মূল আমাদের পাঠ্য। আর তো আমাদের কিছু পড়তে হচ্ছে না, এই পাঁচটা পড়তে হচ্ছে। মানে জিএস এর ক্ষেত্রে হিস্ট্রি, ইকোনমিক্স, তারপর তোমার জেনারেল সায়েন্স, পলিটি এন্ড জিওগ্রাফি। ওকে, তো এই কটা বই কি অন্তত দেখো ভালো করে আবার বলি তোমাদের। তোমাদের মনের মধ্যে হয়তো অনেকে থাকবে যে কেউ কেউ একবারে চান্সে পরীক্ষা মানে একবারেই বিসিএস পরীক্ষায় পাস করে যায়। আসলে কিন্তু কথাটা যতটা সত্যি ততটা সত্যি নয়। আসলে সে যা বলছে সে সত্যি কথা বলছে, কিন্তু ওই পরীক্ষাটা দেওয়ার আগে সে 2-3 বছর পড়াশোনা নিশ্চয়ই করেছে। কারণ একটা ছেলে বা একটা মেয়ের 2 বছর বা 3 বছরের প্রিপারেশন না থাকলে সে এক চান্সে ডব্লিউবিসিএস এর গ্রুপ এ বা বি কে কোয়ালিফাই করতে পারে না, এটা সম্ভব নয়। তবে মানে ব্যতিক্রম কিছু থাকে সেগুলো আমি বলছি না, কিন্তু জেনারেল একদম জেনারেল ফর্মে অন্তত 2 বছরের পড়াশোনা দরকার একজন সিভিল সার্ভেন্ট হতে গেলে। কি বললাম বোঝা গেল? তাহলে সেই 2 বছরটাকে আমরা যদি কাজে লাগাই, আমরা একদম থরলি রিড করি, আমরা থরলি পড়ি না, অসুবিধা কোথায়? আর কেউ কিছু করবে? ওকে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। আমি আগের দিন তোমাদেরকে ক্লাসিফিকেশন অফ ভার্ব দেখিয়েছিলাম, ঠিক? ক্লাসিফিকেশন অফ ভার্ব, দেখো যারা আসেনি তাদের জন্য আমি সামান্য একটু বলে দিচ্ছি। ক্লাসিফিকেশন অফ মানে আজকে যারা নতুন তাদের জন্য বলছি। সবাই আমার কথা শুনতে পাচ্ছো? ভিডিও ক্লিয়ার আছে? একটু জানাও তো। হ্যাঁ স্যার ঠিক আছে। কারো কোনো অসুবিধা হচ্ছে এরকম আছে কি কেউ? ক্লাসিফিকেশন অফ ভার্ব,
ঠিক আছে? ভার্বের ক্লাসিফিকেশন আমরা আগের দিন দেখেছিলাম, আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা করেছিলাম অক্সিলিয়ারি ভার্ব, আর একটাকে করেছিলাম আমরা মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব এন্ড মেইন ভার্ব, ঠিক? তো আগের দিন আমরা কি করেছি, অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে শিখে ফেলেছি। অক্সিলিয়ারি ভার্বকে ফার্দার আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা আমরা করেছিলাম প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটাকে করেছিলাম সেকেন্ডারি অক্সিলিয়ারি, ঠিক আছে? তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বকে ফার্দার দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল বি ভার্ব, একটা ছিল হ্যাভ ভার্ব। ওকে, এগুলো যদি আমি আমাদের যে লেকচার করিয়ে রেখেছি ইউটিউবে, সেখানে এগুলো তোমরা পেয়ে যাবে। আরেকটা মডেল অক্সিলিয়ারি, সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বকে দুটো ভাগে ভাগ করেছিলাম আমি, দ্যাট ইজ মডেল এন্ড ডামি। ডামি অথবা এটাকে আমরা কি বলছি না, ডু সাপোর্ট ভার্ব বলছি, ডু সাপোর্ট ভার্ব বলছি। ওকে, এইগুলো আমরা করেছিলাম। এই পর্যন্ত আমাদের আগের দিনের ক্লাসে হয়েছিল। দেখো আজকের ক্লাসিফিকেশনটা মেইন। দেখো মেইন ভার্বের ক্লাসিফিকেশন আজকে আমরা দেখব যে মেইন ভার্বকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। বোঝা গেছে? তাহলে আজকে আমরা পড়তে চলেছি যে ক্লাসিফিকেশন অফ মেইন ভার্ব। তাহলে এখানে আমি ক্লাসিফাই করতে পারবো না, আমার এখানে জায়গা নেই। ওকে, তো দেখো মেইন ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে যাচ্ছি এবার। তাহলে আমাদের আজকের পাঠ্য শুরু হচ্ছে ক্লাসিফিকেশন অফ মেইন ভার্ব। ক্লাসিফিকেশন অফ মেইন ভার্ব। মেইন ভার্বের ক্লাসিফিকেশন আজকে আমরা করব। আচ্ছা, বলো। বললাম আগের দিন আপনি ডু অর ডামি ভার্ব লিখতে বলেছিলেন, লিখেছিলেন বাট তার পড়াতে পারেনি। তো ওটা আন্ডারে গিয়ে ছিল, ডু আর ডামি ওটা আগের দিন ক্লিয়ার হয়নি। আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি। ওকে, আমি বলে দিচ্ছি আজকে। দেখো ডু আর ডামি ভার্বটা হলো, ডু আর ডামি ভার্বটা হলো যেটা মূলত আমরা যেটা করি, দাঁড়াও এখানে করে দিই, যে দেখো আমাদের 12টা টেন্স আছে, টোটাল 12টা টেন্স, তাই না? প্রেজেন্টের 4টে, পাস্টের 4টে, ফিউচারের 4টে, ঠিক আছে? আচ্ছা, যে কোশ্চেন করবে সে আমার সঙ্গে একটু রিপ্লাই দেবে, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো যে তুমি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে 12খানা টেন্স আছে মোট। সেই 12খানা টেন্সের মধ্যে দুটো টেন্স এমন আছে যাদের কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আর সেই দুটো টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট। কি বললাম, বোঝা গেল? প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট, এই টেন্স দুটির কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। ওকে, তো এদের যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নেই, সেই জন্য আমরা এদের জন্য আমরা ডামি অর ডু সাপোর্ট ভার্বকে ইউজ করি। কি বললাম, বোঝা গেল? ডামি অথবা ডু সাপোর্ট ভার্বকে ইউজ করি এদের জন্য, এদের অক্সিলিয়ারি ভার্বের জন্য। এবার কথা ওঠে যে অক্সিলিয়ারি ভার্ব কি কাজে লাগে। দেখো সেগুলো আমি তোমাদের সবই শেখাবো, অক্সিলিয়ারি ভার্ব কাজে লাগে। তবে আমি এখন তোমাদের একটা কথা বলে দিই। মনে করো সেন্টেন্সের মধ্যে যদি কোথাও কোনো নেগেটিভ সেন্সকে ইউজ করতে হয়, আমি আবার বলছি, সেন্টেন্সের মধ্যে যদি কোথাও কোনো নেগেটিভ সেন্সকে যদি ব্যবহার করতে হয়, তাহলে সেটা এই নেগেটিভ সেন্সটা অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের পরে বসবে। আমার সঙ্গে আরেকবার বলো তোমরা সবাই, নেগেটিভ সেন্স আমরা যদি বাক্যে কোথাও ব্যবহার করতে যাই, তাহলে নেগেটিভ সেন্স কোথায় বসবে? মনে রাখবে যে অক্সিলিয়ারি ভার্ব আগে বসবে, তারপরে গিয়ে তোমার নেগেটিভ সেন্সটা বসবে। বোঝা গেল? তাহলে নেগেটিভ সেন্স অলওয়েজ অক্সিলিয়ারি ভার্বের পরে বসবে। এটুকু ক্লিয়ার হচ্ছে কিনা বলো একটু? হ্যাঁ স্যার। যেমন যাদের মনে করো, এই দেখো, যেমন আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। এই বাক্যটিকে যদি আমি নেগেটিভ করি, এটা এমন হয়ে যাবে, আই অ্যাম নট রিডিং আ বুক, I am not reading a book. ওকে, তাহলে দেখো যে নট মানে নেগেটিভ সেন্সটা কোথায় বসলো? অক্সিলিয়ারি ভার্বের পরে বসলো। বুঝতে পারছো? অক্সিলিয়ারি ভার্বের পরে বসলো। ঠিক সিমিলার ভাবে I read a book, এটা বললে তুমি। এবার এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। কিন্তু এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ করতে হয়, হ্যাঁ, এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে আমি নেগেটিভ বসাবো কোথায়? আমার তো অক্সিলিয়ারি ভার্ব নেই। তাই এই সেন্টেন্সের ক্ষেত্রে আমি নেগেটিভ করতে গেলে আমি যে অক্সিলিয়ারি ভার্বের সহযোগিতা নেব, সেই অক্সিলিয়ারি ভার্বকে আমরা বলছি ডু ভার্ব বা ডামি ভার্ব। ওকে, ডামি মানে নকল,
ডামি মানে হচ্ছে নকল বা পুতুল ভার্ব। ওকে, जैसे कि I do not read a book। ওকে, এই দেখো প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ডু নট, ডুটা হলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করলো, কেন এই নেট নটকে বসানোর জন্য। আশা করছি বোঝাতে পেরেছি ডামি ভার্বটা। হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার? একটু রিপ্লাই দাও। হ্যাঁ স্যার। ওকে ওকে, চল তাহলে আজকে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ মেইন ভার্ব। তোমরা খাতার পর আমার মতন করে হেডিং লাগিয়ে ফেলো ক্লাসিফিকেশন অফ মেইন ভার্বের। ওটা প্রথমটায়, ওটা খালি প্রথম পেজটায়, পরের গুলোতে খালি রোল নাম্বার, ঠিক আছে, কোন ইয়ার আর কোন সাবজেক্ট, এইগুলো লিখি হয়ে গেছে। ক্লাসিফিকেশন অফ মেইন ভার্ব প্রথম পেজটায় খালি ওইটা সব থার্ড ইয়ার জেনারেল ডিগ্রি ইউনিভার্সিটি অফ কল্যাণী দিয়ে প্রথম পেজটায় খালি লিখতে হবে। যারা নতুন এসেছো পেজগুলো খালি রোল নাম্বার। তারা আমার ইউটিউবে লেকচারগুলো দেখেছো গ্রামারের? তোর পল সায়েন্সের গ্রুপে ঢুকেছিস না? পল সায়েন্সের গ্রুপে দেখবি লেখা রয়েছে। হ্যাঁ স্যার, এই মেইন ভার্বটা লিখেছি। তুমি কে বলছো ভাই? স্যার আমি বচন বলছিলাম। বচন হেমব্রম না, আমি বলছি যারা নতুন, যারা এসছো নতুন নতুন যারা আছো। আরে ওই শুভ বানাইছে দেখাচ্ছি তোরে। কে কে এসছো নতুন আজকে? সবগুলো দেখা হয়নি, দেখে নেব স্যার। আচ্ছা, মানে এইগুলো তো একদম ক্লাসের শুরুতেই ছিল, লেকচার 1 and 2 এর মধ্যে ছিল মনে হয়। তো যাই হোক, তোমরা ক্লাস 1 and আমরা জয়েন করছি, এক্সাম ছিল হ্যাঁ। না, আপনাকে বলেছিলাম। হ্যাঁ বলেছি তো, বুঝেছি আমি। কিন্তু আমার ইউটিউবে যে ক্লাসগুলো দেওয়া আছে এই বিষয়ে, দেখবে ঠিক আছে, সেম বিষয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, তাহলে ক্লিয়ার হবে। যদিও আজকে থেকে তোমাদের আরেকটা ব্যাচ শুরু হচ্ছে, সেই ব্যাচেরটা রেকর্ড হবে, আমি সেগুলো দিয়ে দেবো অ্যাকচুয়ালি তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আজকে আমরা মেইন ভার্বের ক্লাসিফিকেশন করার আগে, মেইন ভার্বকে কটা ভাগে ভাগ করা যায় সেটা শেখানোর আগে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাচ্ছি, তোমরা সবাই নোট করবে। দ্যাট ইজ সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে? আগের দিন আমি তোমাদের, আগের লেকচারগুলোতে কোনো একটা দিন আমি তোমাদের 4টে সেন্টেন্স স্ট্রাকচার দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো প্রপার সেন্টেন্স স্ট্রাকচার দেখাবো। ওকে, সো ভালো করে শোনো আমার কথা। এই পৃথিবীর তুমি যে প্রান্তেই যাও না কেন, যেখানে যেখানে ইংরেজি শব্দ বা ইংরেজি ভাষা যেখানে ব্যবহার করা হয়, তো সেই ইংরেজি ভাষায় কোনো বাক্য লেখার জন্য মাত্র 3টি স্ট্রাকচার অ্যাভেলেবল। কি বললাম একটু বলো তো? কি 3টি স্ট্রাকচার अवेलेबल আছে যেখানে যাই না কেন ইংলিশে। ইয়েস, ইংরেজির মাত্র 3টি স্ট্রাকচারই অ্যাভেলেবল। ফার্স্ট স্ট্রাকচার আমরা দেখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা ফার্স্ট স্ট্রাকচার। নাও সেকেন্ড স্ট্রাকচার subject plus verb plus SC, and the third structure subject plus verb plus C under bracket A। এই তিনটে স্ট্রাকচার একটু লিখে নাও। লিখে নিয়েছো সবাই? স্যার সাবজেক্ট 2 নম্বরে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরটা কি এস সি, এস সি, আচ্ছা সি ফর ক্যাট, এস সি, ঠিক আছে স্যার। ঠিক আছে? আচ্ছা, এসসি, এসসির ফুল ফর্মটা তোমরা, এসসির ফুল ফর্মটা লিখে নেবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এসসির ফুল ফর্ম সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, আর এখানের সি, এখানের সি ফর দিস কমপ্লিমেন্ট, এখানের সি এর অর্থ হচ্ছে এই কমপ্লিমেন্ট, ঠিক আছে? দেখো এই কমপ্লিমেন্ট শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, কেন জানো? কমপ্লিমেন্ট শব্দটা পরীক্ষায় এসছে একবার, 2017 না 16তে যেন একবার একটা পরীক্ষা ছিল না, গ্রুপ ডি, পশ্চিমবঙ্গে বিশাল রিক্রুটমেন্ট হয়েছিল, জানো কি তোমরা? পশ্চিমবঙ্গে গ্রুপ ডি এর বিরাট একটা রিক্রুটমেন্ট হয়েছিল। সেই গ্রুপ ডি
হ্যাঁ সেই গ্রুপ ডি রিক্রুটমেন্টে এই প্রশ্নটা এসেছিল, কমপ্লিমেন্ট কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি। মনে রাখবে কমপ্লিমেন্ট তোমরা লেখো, কমপ্লিমেন্ট মানে তোমরা হেডিং লাগাও কমপ্লিমেন্টের মানে লেখো, কমপ্লিমেন্ট লিখে সমান সমান চিহ্ন দিয়ে আমি যেটা বলছি সেটা লেখো, কমপ্লিমেন্ট লিখে সমান সমান চিহ্ন দাও, তারপরে দিয়ে আমি যেটা বলছি সেটা লেখো। লেখো কমপ্লিমেন্ট ইজ দ্যাট, কমপ্লিমেন্ট ইজ দ্যাট, কমপ্লিমেন্ট ইজ দ্যাট, কমপ্লিমেন্ট ইজ দ্যাট, কমপ্লিমেন্ট ইজ দ্যাট which completes something, which completes something, which completes something। তাহলে কমপ্লিমেন্ট ইজ দ্যাট which completes something, কমপ্লিমেন্ট হলো তাই যা কোনো কিছুকে সম্পন্ন করে, অর্থাৎ যা কোনো কিছুকে কমপ্লিট করে। ওকে, কমপ্লিমেন্ট হলো তা যা কোনো কিছুকে সম্পন্ন করে। বাংলায় লিখলে লিখবে কমপ্লিমেন্ট হলো তা যা কোনো কিছুকে সম্পন্ন করে, কমপ্লিট করে। ওকে, হয়েছে। এর ডিটেলস ব্যাখ্যা আমি একটু পরে দেব, তার আগে এবার দেখিয়ে আসি যে আমি মেইন ভার্বকে কটা ভাগে ভাগ করব অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার এখানে রয়েছে। কয় ধরনের সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে এখানে বলো? 3 ধরনের স্যার। 3 ধরনের, ভেরি গুড। নাও এখানে আমার প্রশ্ন হচ্ছে 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার যদি থাকে তাহলে আমায় বলো মেইন ভার্বকে আমরা কটা ভাগে ভাগ করব? মেইন ভার্বকে আমরা কটা ভাগে ভাগ করব? 3টি ভাগে ভাগ করব। ওকে, তো এইখানের স্লাইডটাকে আমি অ্যাজ ইট ইজ রাখছি, এখানে আমি আবার ফিরে আসব। এবার আমি দেখো মেইন ভার্বের ক্লাসিফিকেশন করছি। মেইন ভার্ব, মেইন ভার্বকে মনে রাখবে আমরা মেইন ভার্বকে 3টি ভাগে ভাগ করব। নাম্বার 1 ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 2 কপুলেটিভ ভার্ব, copulative verb। Number 3 intransitive verb, intransitive verb। চলো এরকম করে সবাই লিখে নিয়েছো, তাহলে আমরা মেইন ভার্বকে 3টি ভাগে ভাগ করব, দ্যাট ইজ ট্রানজিটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব এন্ড ইনট্রানজিটিভ ভার্ব। সকলের লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, মনে রাখবে মেইন ভার্বের মাত্র 3টি ভাগ হয়, 3টি ক্লাসিফিকেশন হয় মেইন ভার্ব। এই পৃথিবীতে যত ধরনের মেইন ভার্ব আছে, এই পৃথিবীতে ইংরেজি ভাষায় যত ধরনের মেইন ভার্ব আছে, সেই মেইন ভার্বগুলো এই 3টে সেকশনের কোনো একটা না কোনো সেকশনে পড়বেই পড়বে। অর্থাৎ কি এই 3টে সেকশনের বাইরে ভার্বের মেইন ভার্বের আর কোনো ক্লাসিফিকেশন হয় না। বলো একবার। এই 3টে সেকশনের বাইরে মেইন ভার্বের কোনো ক্লাসিফিকেশন হয় না। হ্যাঁ, গুড। ওকে, এবার দেখো শুভজিৎ এসেছে কি আজকে? ওকে, চলো তাহলে ট্রানজিটিভ ভার্ব, এবার ট্রানজিটিভ ভার্ব কোনটা, কপুলেটিভ ভার্ব কোনটা, ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, এটা আমাদের জানতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমি যদি তোমাদের কাউকে জিজ্ঞেস করি ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, বলতে পারবে কেউ? ভুল বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করো। কেউ একজন বলতে পারবে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? না জানলে না বলবে, কোনো সমস্যা নেই। মানে কাকে আর কি দিয়ে কোশ্চেন করে অ্যানসার দিতে পারছেন, মানে কাকে মানে কোনো একজনকে বা কোনো কিছুকে যেটা ইনভলভ করে যে ভাষা। খানিকটা মেনে নিলাম, তারপরে আর কেউ কিছু বলবে? ফোনে কথা বলে স্যার মানে এটা এমন একটা ভার্ব যেটাকে মানে একটা বা দুটো অবজেক্ট দ্বারাও প্রকাশ করা যায়। হ্যাঁ, অবজেক্ট কি জিনিস? অবজেক্ট মানে স্যার মানে মানে অন্য অবজেক্ট মানে অন্য ওয়ার্ড, মানে আদার ওয়ার্ড, যেটা একটু আগে শিখলাম, যেটা স্যার ধরুন কমপ্লিমেন্ট। ইয়া
কমপ্লিমেন্টকে কি অবজেক্ট বলা যায়? না স্যার, না কমপ্লিমেন্টকে স্যার অবজেক্ট বলা যায় কি বলতে পারলাম না স্যার এটা। হ্যাঁ, যাই হোক, শুনতে থাকো সবাই, মানে সবাই আমার কথা সব একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ, বুঝতে পারছো আশা করছি, তাই না? যার যেখানে সমস্যা হবে আমাকে কিন্তু জিজ্ঞেস করবে যে আমি এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ ক্লাস আজকে চলছে, হ্যাঁ, খুব ভালো করে শিখতে থাকো। দেখো এখানে আসার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই। বাংলায় আমরা বাংলায় বলছি, দেখো আমি আগে ইংরেজিতে দেখাই। সাবজেক্ট, ভার্ব আর হলো অবজেক্ট। ওকে, বাংলায় বলা হয় কর্তা, ক্রিয়া আর হলো কর্ম। কর্তা, ক্রিয়া আর কর্ম, অর্থাৎ কর্তা যে কাজটি করছে সেটাই হচ্ছে তার কর্ম। বোঝা গেল? তাহলে এইটা হলো অবজেক্ট। এবার তোমাদের একটা কথা বলি, অবজেক্টের প্লেস আর সাবজেক্টের প্লেসে আমি তোমাদের আগেও বলেছি, এই অবজেক্টের প্লেসে আর এই সাবজেক্টের প্লেসে নাউন ভিন্ন অন্য কেউ বসতে পারে না। তোমরা বলবে স্যার প্রোনাউন তো বসে, তা আমি এখানে বলবো নাউন আর প্রোনাউনকে আলাদা করো না, কারণ যে আমি সেই অমিত। বোঝা গেল? বা যে হি সেই চন্দন বর্মা, বা যে হি যে সি সেই সুকন্যা, তাই তো? তার মানে হচ্ছে এই নাউন বা প্রোনাউন। চলো আমাদের মনের শান্তির জন্য এখানে লিখে রাখবো নাউন বা প্রোনাউন। তাহলে মনে রেখো, এই সাবজেক্টের প্লেসে আর অবজেক্টের প্লেসে নাউন বা প্রোনাউন ভিন্ন অন্য কিছু পাওয়া যায় না। এটুকুন ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার মনে রেখো, ইয়েস, আমি তোমাদেরকে যে সাতখানা, আমি তোমাদের আগে গত দিনের ক্লাসে সাতখানা কি দেখিয়েছিলাম, WH ওয়ার্ড দেখিয়েছিলাম। সেই সাতখানা WH ওয়ার্ডের মধ্যে দুটো WH ওয়ার্ড রয়েছে, হু অ্যান্ড হোয়াট। হু অ্যান্ড হোয়াট, এদের দিয়ে যদি কাউকে প্রশ্ন করা যায়, কি বললাম বলো একবার? হু বা হোয়াট, এদের দিয়ে যদি কাউকে প্রশ্ন করা যায়, কাউকে বলতে ভার্বকে, ভার্বকে যদি হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করা যায়, তাহলেই একমাত্র নাউন উত্তর পাওয়া যায়। কি বললাম বোঝা গেল? যদি ভার্বকে আমরা হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, তবেই একমাত্র নাউন পাওয়া যায়। তাই মনে রাখবে, ভার্বকে যদি আমরা হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে অবজেক্ট পাওয়া যাবে। ঠিক আছে? তাই তোমরা কি করবে, তোমরা দেখো এইরকম করে স্ট্রাকচার আশা করছি তোমরা লিখে রেখেছো। তোমরা কি করবে, এখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে এর খানিকটা পয়েন্ট লিখবে, তারপর আবার এর জন্য এখান থেকে একটা অ্যারো চিহ্ন দিয়ে এর কিছু পয়েন্ট লিখবে, এন্ড দেন ইন্ট্রানজিটিভ এর এখান থেকে একটা পয়েন্ট দিয়ে এখানে কিছু এর বিষয়ে লিখবে। মানে এভাবে নিচে নিচে লিখতে থাকবে। ওকে, এভাবে লিখবে। আমি এখানে লিখছি না, আমি জাস্ট তোমাদের বলছি। ওকে, তো সবার আগে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে তার সংজ্ঞা এখান থেকে তোমরা লেখা শুরু করো। লেখো, যে সমস্ত ভার্বকে, যে সমস্ত ভার্বকে, ট্রানজিটিভ ভার্বের নিচে লেখো, যে সমস্ত ভার্বকে, যে সমস্ত ভার্বকে কি বা কাকে, যে সমস্ত ভার্বকে কি বা কাকে, যে সমস্ত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, যে সমস্ত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাদের ট্রানজিটিভ ভার্ব বলে, তাদের ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে আবার বলছি, যে সমস্ত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাদেরকে ট্রানজিটিভ ভার্ব বলে। হয়েছে? হ্যাঁ লিখেছো? সবাই লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, নিচে এক্সাম্পল লেখো। এখানে এক্সাম্পলে লেখো ইট, ওয়ান্ট, টেক, গিভ, গিভ ইটিসি। দেখো, ইট মানে কি? খাওয়া। আমি কি খাই? উত্তর পাবে তো? হ্যাঁ স্যার, আমি উত্তর পাওয়া যাবে। হ্যাঁ স্যার। পাওয়া যাবে। তাই ইট হলো ট্রানজিটিভ ভার্ব। ওয়ান্ট মানে চাওয়া, আমি কি চাই? উত্তর পাবে। আমি কাকে চাই? উত্তর পাবে, অবশ্যই পাবে। টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া, নো আর উদাহরণ লিখতে পারো, এরকম বহু আছে। নো, KNOW, নো, নো মানে জানা বা চেনা। আমি কাকে চিনি? উত্তর পাবে। পাবে কিনা? পাবে না?
পাবে। পাবে। তাহলে এই হ্যাঁ, যে স্যার। সমস্ত ভার্ব তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত ভার্বগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ এই সমস্ত ভার্বকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাবো, আনসার পাবো। তাই সেই আনসার গুলো যেগুলো পাবো, মনে রেখো, সেই আনসার গুলোই হচ্ছে অবজেক্ট। কি বললাম? যে উত্তরগুলো পাবো সেই উত্তরগুলোই অবজেক্ট বা আনসার। যে আনসারগুলো পাবো সেগুলো অবজেক্ট। ক্লিয়ার হলো? তাহলে তোমরা আমায় একসাথে বলতে পারো এই ট্রানজিটিভ ভার্বের পরে আমি প্লাস দিয়ে অবজেক্ট লিখতে পারি কিনা পারি না? পারি কিনা পারি না बताओ? ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট লিখতে পারি তো? হ্যাঁ, গুড। অবজেক্ট লেখা যায়। গুড গুড। গুড গুড। তাহলে এই ট্রানজিটিভ ভার্বের পরে প্লাস চিহ্ন দিয়ে তোমরা এরকম অবজেক্ট লিখেছো। লিখেছো সবাই? পিঙ্কি খাতুন লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি। আর নতুন কে আছে যেন বললে আরেকজন? স্যার আমি সেনোরিটা। সেনিয়রিটা লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি। ওকে, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। ওকে, এবার চলে এসো। হ্যাঁ, এবার চলে এসো ইন্ট্রানজিটিভ ভার্বের কাছে। কোপুলেটিভের মাঝখানটা একটু ফাঁকা রাখো। যেমন এখানে আমি ফাঁকা রেখেছি তেমন তোমরাও ফাঁকা রাখো। ইন্ট্রানজিটিভ ভার্বের এখানে সংজ্ঞা লেখো। এখান থেকে লেখো। ইন্ট্রানজিটিভ ভার্বের নিচে লিখবে যে সমস্ত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় না, যে সমস্ত ভার্বকে বচন হেমব্রম লিখছো ভাই, বচন হেমব্রম? লিখছি। ওকে, তাহলে লেখো যে সমস্ত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, যে সমস্ত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, যে সমস্ত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, তাদের ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। তাদের ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। লিখেছো? লিখেছো সবাই? হ্যাঁ স্যার ওকে লিখেছি। ওকে, এবার এখানে एग्जांपल লেখো। দেখো গো, গো মানে কি? যাওয়া। তুমি যদি গোকে প্রশ্ন করো আমি কি যাই, উত্তর পাবে? না স্যার পাবো না। না স্যার। আমি কাকে যাই, উত্তর পাবে? না স্যার এটাও পাবে না। তারপর দেখো ওয়াক, ডব্লিউ এল ওয়াক, ওয়াক মানে হাঁটা। আমি কি হাঁটি, কাকে হাঁটি, উত্তর পাওয়া যায়? উত্তর পাওয়া যায় না। তারপরে দেখো স্লিপ, আমি ঘুমাই। আমি কি ঘুমাই, কাকে ঘুমাই, উত্তর পাওয়া যাবে? যাবে না। তাই মনে রাখবে গো, ওয়াক, স্লিপ, ইটিসি এগুলো সব হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। এগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। ওকে, তাহলে যে সমস্ত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না তাদেরকে বলি আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই যে ইন্ট্রানজিটিভ ভার্ব এদের পরে আমরা কি কোনো উত্তর পাই? এদের পরে উত্তর না পাওয়ার মানে কি? আমরা কোশ্চেন করছি কি দিয়ে বলো? আমরা কোশ্চেন করছি হু অথবা হোয়াট দিয়ে। আর মনে রেখো হু বা হোয়াট এর আনসারে শুধুমাত্র নাউন বা প্রোনাউন ছাড়া কেউ আসবে না। আমি আবার বলি, হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করলে উত্তর হিসাবে নাউন বা প্রোনাউন ছাড়া কিছু উত্তর আসতে পারে না। তাই এই ইন্ট্রানজিটিভ ভার্বকে যখন আমি হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করছি, আমি কোনো উত্তরই পাচ্ছি না। আর যখনই আমি উত্তর পাচ্ছি না, তখনই এখান থেকে আমি বুঝে ফেললাম যে এই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না। ঠিক কি না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, এটুকু সবাই বুঝে ফেলেছো তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার আমার প্রশ্ন, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি অবজেক্ট না বসে তাহলে কি বসবে? ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি অবজেক্ট না বসে তাহলে কমপ্লিমেন্ট বসবে। ইয়েস, তো এখানে তোমরা লিখে রাখবে সি আন্ডার ব্র্যাকেট এ লিখে রাখবে। এখানে প্লাস দিয়ে লিখবে সি আন্ডার ব্র্যাকেট এ লিখে রাখবে। মানে এখানে যে কমপ্লিমেন্ট গুলো বসবে সেই কমপ্লিমেন্ট গুলো অ্যাডভার্বিয়ালি হবে। এখানে যে কমপ্লিমেন্ট গুলো হবে সেগুলো অ্যাডভার্বিয়ালি হবে। কিন্তু আমার মতন করে তোমরা একটু লিখে রাখো নিচে বা ওই পাশে যদি জায়গা থাকে সেখানেও লিখে রাখতে পারো। আমি যেমনটি লিখছি তোমরা তেমনটি লেখো।
দেখো আর যেটা জেএমডি সেটার দাম হচ্ছে 900। এখানে মনে রাখবে ইনট্রানজিটিভ ভার্ব যাবে তো, নেব না আমি। ইনট্রানজিটিভ ভার্ব পয়সা থাকে। প্লাস ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি একটি মাত্র শব্দ বসে অর্থাৎ ওয়ান ওয়ার্ড যদি বসে তাহলে সে চোখ কান বুঝে অ্যাডভার্ব হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ওয়ান ওয়ার্ড মানে একটি মাত্র শব্দ বসে তাহলে সে চোখ কান বুঝে অ্যাডভার্ব হয়ে যাবে। যদি এই ইনট্রানজিটিভ ভার্বের পাশে কোনো ফ্রেজ বসে, ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে কালেকশন অফ ওয়ার্ডস, ঠিক আছে? এটা চোখ কান বুঝে কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। যদি এই ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো ক্লজ বসে, ক্লজ, তাহলে সেটা চোখ কান বুঝে কি হয়ে যাবে? না অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? আর এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ এদের সবাইকে এক জায়গায় করলে আমরা এদেরকে বলি অ্যাডভার্বিয়াল। এদেরকে এক জায়গায় করে আমরা কি বলি? এদের অ্যাডভার্বিয়াল। ক্লিয়ার হয়েছে এই বলে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, কারণ অবজেক্ট বসাতে গেলে সেটাকে নাউন বা প্রোনাউন হতে হবে, কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সেরকম অবজেক্ট বসে না, মানে নাউন প্রোনাউন বসতে পারে না। তাহলে তাদের পরে কি বসবে? তাদের পরে কমপ্লিমেন্ট বসবে, কমপ্লিমেন্ট। এবার এখান থেকে তোমাদের আমি শেখানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট জিনিসটা কি। মনে করো তুমি বললে যে আই গো বলে ফুল স্টপ দিলে। আমার একটা কথা বলো, আই গো এটা কি একটা সেন্টেন্স হলো? স্যার মিনিং অনুযায়ী একটা সেন্টেন্স হলো যে আমি যাই, একটা কোনো অ্যানসার কোনো কোশ্চেন যে তুমি কি মানে সম্পূর্ণরূপে সেন্টেন্স বলা চলে না এটাকে। ইয়েস, যদি আমি প্র্যাকটিক্যালি বলি। চন্দন বললে তো কথাটা নাকি? হ্যাঁ স্যার, আমি চন্দন বলছি। হ্যাঁ, দেখো চন্দন ঠিক বলেছো। মনে রেখো আই গো এটা একটা কমপ্লিট সেন্টেন্স নয়, কারণ সেন্টেন্স কাকে বলে তা তোমরা জানো তো? সেন্টেন্স মানে হচ্ছে যার মধ্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলে সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে যার মধ্য দিয়ে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, তখন তাকে বলবো আমরা সেন্টেন্স। আই গো বললাম, আই গো মানে আমি যাই। আরে বাবা আমি যাই তো কোথাও তো যাই, আমি যদি যাই কোনো জায়গায় তো যাই, তাহলে সেই জায়গাটা না দিলেই সেন্টেন্সটা কমপ্লিট হয় না। তাই এর পরে আমি যদি যা কিছু বসাবো সেটাই আমার অ্যাডভার্বিয়াল হয়ে যাবে। তাই আমি বললাম এই ফুল স্টপকে ডিলিট করে দিয়ে আমি এখানে বললাম যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। বুঝলে? এই যে টু স্কুল এটা হয়ে গেল একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি এখানে গো পরে দেয়ার বসাতাম আই গো দেয়ার, তাহলে দেয়ার একটা শব্দ, এটা হয়ে যেত অ্যাডভার্ব। যেহেতু এখানে আমি একটা ফ্রেজ বসিয়েছি তাই এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার দেখো আই গো টু স্কুল, এই টু স্কুলটা কি করছে? এই সেন্টেন্সের অর্থটাকে পূর্ণ করছে বা অর্থটাকে কমপ্লিট করছে, তাই তো? এইটুকুন অর্থাৎ এই ফ্রেজটুকুন যেহেতু সেন্টেন্সের অর্থটাকে প্রকাশ করছে, তাই এই অংশটুকুনকে আমরা কি বলছি? কমপ্লিমেন্ট বলছি। কি বলছি? কমপ্লিমেন্ট। তাহলে বোঝা গেছে কমপ্লিমেন্ট কি জিনিস? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম সম্পূর্ণ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। তাহলে আমরা ট্রানজিটিভ ভার্বের স্যার ক্লিয়ারলি বলছিলাম, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কমপ্লিমেন্ট কি এক জিনিস? এখনই তোমার একটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাডভার্বিয়াল আর কমপ্লিমেন্ট দুটো এক জিনিস নয়, এটা তোমার এখনই ক্লিয়ার হয়ে যাবে। একটুখানি শুনতে থাকো। আচ্ছা ঠিক আছে। দেখো পিয়ালি, যদি অ্যাডভার্বিয়াল আর কমপ্লিমেন্ট যদি সেম হতো তাহলে আমি এখানে ফার্দার আন্ডার ব্র্যাকেট এ লিখে রাখতাম না। কি বলেছি বুঝেছো তো? কারণ সবকটা কমপ্লিমেন্টই অ্যাডভার্বিয়াল নয়, এটা বুঝতে হবে। ওকে, দেখা যাক কি হয় ব্যাপারটা। তোমার এখানে তবে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা ফ্রেজ হচ্ছে, ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেক কমপ্লিমেন্টই অ্যাডভার্বিয়াল নয়। এবার চলে এসো কোপুলেটিভ ভার্ব। আমি 100% সিওরিটি দিয়ে বলতে পারি এই ভার্বটির নাম তোমরা আগে কোনোদিন শোনোনি, ঠিক বললাম? হ্যাঁ স্যার, আগে কোনোদিন শুনিনি। এমন কেউ আছে যে আগে শুনেছো কোপুলেটিভ ভার্বের কথা? না, ওকে, ঠিক আছে, শুনতে থাকো তাহলে এখন শুনবে। আচ্ছা, কোপুলেটিভ ভার্ব শেখানোর জন্য আমি এখানে তোমাদের দুটো বাক্য দেখাতে চাই।
খেয়াল করবে আমি এখানে বললাম যে সরি একটা ভালো উদাহরণ দিই, রাম হ্যাঁ ইজ আ ডক্টর। রাম ইজ আ ডক্টর, এটা একটা সেন্টেন্স লিখলাম। ওকে, আর একটা সেন্টেন্স লিখলাম যে রাম ইজ ডুইং ইট, রাম ইজ ডুইং ইট। এই দুটো সেন্টেন্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ইজ কে ব্যবহার করেছি, এখানেও ইজ এর ব্যবহার করেছি, এখানেও ইজ এর ব্যবহার করেছি। কিন্তু খেয়াল করো দ্বিতীয় বাক্যটাতে, অর্থাৎ এই বাক্যটাতে এখানে ইজটা হলো অক্সিলিয়ারি ভার্ব। ইজটা অক্সিলিয়ারি ভার্ব কেন? কারণ ইজের পরে এখানে রয়েছে মেইন ভার্ব। বুঝতে পেরেছো? যেহেতু ইজের পরে এখানে একটা মেইন ভার্ব রয়েছে, তাই এই ইজটা হয়ে গেছে একটা অক্সিলিয়ারি ভার্ব। ওকে, কিন্তু তোমরা একটু উপরের বাক্যটার দিকে তাকাও তো, এই বাক্যটা ইজের পরে কি আর কোনো মেইন ভার্ব আছে? না স্যার, এটার মধ্যে কোনো মেইন ভার্ব নেই। তার মানে কি এই ইজটাই মেইন ভার্ব নয়? হ্যাঁ স্যার, এখানে ইজটাই মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। এখানে ইজটাই মেইন ভার্ব, ঠিক তো? তাহলে ইজটাই এখানে হলো মেইন ভার্ব। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার এই পর্যন্ত? ওকে স্যার ওকে ওকে। এবার শোনো, মনে রাখবে ইজটা কি অ্যাকচুয়ালি? ইজটা হলো বি ভার্বের রূপ, তাই তো নাকি? ইজ হচ্ছে বি ভার্বের রূপ, তাই মনে রাখবে বি ভার্ব যখন মেইন ভার্ব হয়, বি ভার্ব যখন মেইন ভার্ব হয়, তখন মনে রাখবে এই বি ভার্ব মানে হয় ইকুয়াল সাইন, মানে সমান সমান চিহ্ন। কি বললাম? বি ভার্ব যখন মেইন ভার্ব হয়, তখন তার মানে হয় সমান সমান চিহ্ন। দেখো এখানে রাম ইজ আ ডক্টর, রামকে একজন ডাক্তার, একজন ডাক্তারকে রাম। তাহলে এখানে আমি ইজ না লিখে এখানে ইকুয়াল সাইন দিতে পারি কি না পারি বলো তো? হ্যাঁ স্যার, পারি। রাম ইকুয়াল টু ডক্টর, ডক্টর ইকুয়াল টু রাম। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে বলো তো ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? ইয়েস, কিছু বলছো? বললাম যে আগের দিন আপনি বলেছিলেন যে এই ইকুয়ালটা কেন লিখছেন সেটা পরে পরে বলে দেবেন, যদি মেইন ভার্ব হিসেবে ইউজ হয় যখন বি ভার্ব হলো। বুঝতে পেরেছো ভাই কেন বলছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার তোমরা চলে এসো কপারেটিভ ভার্বের এখানে চলে এসো। কপারেটিভ ভার্বের এখানে তোমরা লিখবে, এই জায়গাটা লিখবে, এই জায়গাটা সংজ্ঞা লিখবে। লেখো বি ভার্ব যখন, সংজ্ঞা লেখো বি ভার্ব যখন, বি ভার্ব যখন, বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন তার অর্থ হয় ইকুয়াল সাইন। তখন তার অর্থ হয়, এমন লিখবে, তখন তার অর্থ হয় এই চিহ্ন, তখন তার অর্থ হয় এই চিহ্ন, তখন তার অর্থ হয় আন্ডার ব্র্যাকেট ইকুয়াল সাইন দিয়ে দেবে, ঠিক আছে, চিহ্ন। এবং তখন সেই বি ভার্বকে বলা হয় কোপুলেটিভ ভার্ব, তখন সেই বি ভার্বকে বলা হয় কোপুলেটিভ ভার্ব, তখন সেই বি ভার্বকে বলা হয় কোপুলেটিভ ভার্ব। সবাই লিখেছো? সবাই লিখেছো? স্যার পিয়ালি লিখছিলাম। তাহলে কি হচ্ছে কোপুলেটিভ ভার্বের সময় কি শুধু বি ভার্বটাই ক্ষেত্রেই হবে? একমাত্র বি ভার্ব, একমাত্র বি ভার্ব, অন্য কোনো ভার্বের জন্য নয়, একমাত্র বি ভার্ব। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে সংজ্ঞাটা লিখতে, সংজ্ঞাটা আমি বললাম যে বি ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তখন তার অর্থ হয় ইকুয়াল সাইন, এবং তখন তাকে বলে কোপুলেটিভ ভার্ব। এইটুকুন সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা,
এবার আমার এদিকে খেয়াল করো, দেখো রাম ইজ আ ডক্টর, ঠিক কি না? রাম ইজ আ ডক্টর, এখানে আমরা ইকুয়াল সাইন দিতে পারি। এবার একটা জিনিস খেয়াল করো, রাম কে? রামটা কে? রাম ইজ, আমি বললাম রাম ইজ, আমি বললাম রাম ইজ। আরে বাবা, রাম ইজ রাম হয়, রাম প্রচন্ড নয়েজি হচ্ছে স্যার, কিছু শোনা যাচ্ছে না। নয়েজ, মাইক্রোফোনটা অন করা ছিল একজনের, আমি মুট করে দিলাম, সমস্যা নেই এখন। যাই হোক, কারো কথা বলা শেষ হলে মাইকটা অফ করে দেবে, তাহলে দেখবে নয়েজটা আসবে না। ভালো করে শোনো, রাম ইজ আ ডক্টর, এখানে ইজটা হলো কোপুলেটিভ ভার্ব। এবার আমার একটা কথা বলো, এই যে রাম ইজ মানে রাম হয়, রাম কি হয়? রাম একজন ডাক্তার, তাই তো? তাহলে এই যে রাম কি হয় এর অর্থ প্রকাশ করার জন্য, অর্থাৎ রামের অর্থ প্রকাশ করার জন্য তুমি এখানে কি লিখছো? আ ডক্টর। তাহলে বলো, এই এ ডক্টর সাবজেক্টের অর্থ সম্পন্ন করছে না? বলো কেউ একজন। তাহলে এ ডক্টর এই রামের অর্থ প্রকাশ করছে। রামটা কে? রিপিট করুন স্যার, আগের বারে কিছু শুনতে পেলাম না নয়েজির জন্য। হ্যাঁ, আমি বলছি ভাই যে রাম ইজ আ ডক্টর, এখানে ইজটা কপুলেটিভ ভার্ব, এটুকুন ক্লিয়ার তো? কে প্রশ্ন করলে? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে দেখো রাম ইজ আ ডক্টর, এটা কপুলেটিভ ভার্ব ক্লিয়ার। এবার আমি বলছি কি, যে রামের অর্থ কি এ ডক্টর দিয়ে প্রকাশ করা হচ্ছে না? হচ্ছে তো। রাম কে? রাম হচ্ছে একজন ডাক্তার, তাহলে রামের অর্থ এ ডক্টর দিয়ে প্রকাশ করা হচ্ছে, তাই এ ডক্টরটা কি সাবজেক্টের অর্থ সম্পন্ন করছে না? করছে কিনা করছে না বলো? হ্যাঁ স্যার, করছে। সেই জন্য এটাকে কি আমি সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি? এটাকে কি আমি সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভেরি গুড। তাহলে কপুলেটিভ ভার্বের পরে বলো কি বসে? কপুলেটিভ ভার্বের পরে আমাদের বসে এস সি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার হলো? তাহলে আমরা যে তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখেছিলাম, সেই তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচারের জন্য আমরা তিন ধরনের মেইন ভার্ব এখানে পেলাম। একটা পেলাম ট্রানজিটিভ ভার্ব, যার পরে অবজেক্ট বসবে। একটা পেলাম কোপুলেটিভ ভার্ব, যার পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসবে। অর্থাৎ কোপুলেটিভ ভার্বের পরে যা কিছু বসবে তা সাবজেক্টের অর্থ প্রকাশ করবে। আর ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কমপ্লিমেন্ট বসবে, যে কমপ্লিমেন্ট গুলোকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল। কেন বলছি? কারণ ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি একটি মাত্র শব্দ বসে তাহলে সেটা চোখ কান বুঝে অ্যাডভার্ব হয়ে যাবে। যদি কোনো ফ্রেজ বসে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। যদি কোনো ক্লজ বসে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। এই পর্যন্ত সকলের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা ফিরে আসছি আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারে। আমরা যখন আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারে ফিরে আসছি, তখন তোমরাই আমাকে বলবে যে কোথায় কোন ধরনের ভার্ব ব্যবহার করব। বলো, এই প্রথম যে ভার্বটা দেখছো এরপরে অবজেক্ট রয়েছে, তার মানে কি এইখানে যে ভার্বটা ব্যবহৃত হবে দিস উইল বি ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার কিনা বলো? ট্রানজিটিভ ভার্ব। এখানে যে ভার্বটা ব্যবহার হচ্ছে যার পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে এখানে ইউজ হবে কপুলেটিভ ভার্ব। এখানে ইউজ হবে কপুলেটিভ ভার্ব। আর এখানে যেহেতু সাবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে যে রয়েছে কমপ্লিমেন্ট অর্থাৎ যেটা কিনা অ্যাডভার্বিয়াল, তাহলে এখানে আবার ইউজ হবে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। সকলের ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের মনে রাখবে এই তিনটে স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, খুব। কারণ এই তিনটে স্ট্রাকচারের বাইরে তোমরা যেখানে যা খুশি ইংরেজির যে কোনো জায়গায় যা কিছুই পড়ো না কেন, তোমরা খেয়াল করবে যে এই তিনটে স্ট্রাকচারের বাইরে আর কোনো স্ট্রাকচার হয়ই না। কি বললাম বোঝা গেল? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা এক্সাম্পল দিই, যেমন রাম ইটস রাইস। রাম ইটস রাইস, এই ক্ষেত্রে রাম হয়ে গেল সাবজেক্ট, ইটস ভার্ব, দিস ইজ অবজেক্ট। এই ক্ষেত্রে কপুলেটিভ ভার্ব কি লিখবো? আমি লিখি আমার নাম অমিত ইজ আ টিচার। অমিত ইজ আ টিচার। ওকে, আর এই ক্ষেত্রে আমি কি লিখবো? এই ক্ষেত্রে লিখবো আই গো টু স্কুল। আই গো টু স্কুল। ওকে, ক্লিয়ার হয়েছে? এক্সাম্পল গুলো লিখে নিয়েছো তোমরা সবাই? বোঝা গেছে?
হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার যদি কেউ বলে যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে তো অবজেক্ট হওয়া সম্ভব নয় নাকি, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে তো কমপ্লিমেন্ট বসবে, যেটাকে আমরা অ্যাডভার্বিয়াল বলছি, তাই তো? কিন্তু যদি কেউ জেদ ধরে যে ইংরেজিতে আমি ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসাবো, এটা সবার টোকা হয়েছে তো, আমি সরাবো এখান থেকে। হ্যাঁ স্যার। ওকে, যদি কেউ এখান থেকে মনে করো কেউ বলে যে না আমার ইন্ট্রানজিটিভ ভার্বের জন্য কি লাগবে না, আমি ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়ে অবজেক্ট করতে চাই, মানে ইন্ট্রানজিটিভ ভার্বের পরেও সে যদি কেউ অবজেক্ট ইউজ করতে চায়, তাহলে মনে রেখো এখান থেকে আমরা নতুন একটা কনসেপ্ট শিখছি, দ্যাট ইজ কগনেট অবজেক্ট। লিখে রাখো, হেডিং লাগাও সবাই, কগনেট অবজেক্ট, COGNATE, কগনেট অবজেক্ট। লিখেছো সবাই কগনেট অবজেক্ট? হ্যাঁ, কগনেট অবজেক্ট কাকে বলে তোমরা এখান থেকে লিখে নেবে, কগনেট অবজেক্ট কাকে বলে এখানে লেখো, লেখো আগে, পরে আমি বোঝানোর চেষ্টা করছি, লেখো। স্যার ওই লাইনটা একবার রিপিট ইয়েস, স্যার ওই লাইনটা একবার রিপিট করবেন, কগনেট অবজেক্টের ব্যাপারটা যেটা বললেন। হ্যাঁ আমি বলছি কি যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, ওকে। এবার যদি কেউ চায় যে আমার অবজেক্ট বসাতেই হবে, কেউ মনে করো জেদ ধরেছে, ইংরেজি ভাষার কাছে কোন একটা ছেলে জেদ করেছে যে ভাই তোমার ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, ঠিক আছে, কিন্তু আমি অবজেক্ট বসাবো, তখন ইংরেজি তাকে রিপ্লাই দিচ্ছে, বলছে ঠিক আছে বসাবি, তাহলে একটা কগনেট অবজেক্ট বসা যা। আর সেই কগনেট অবজেক্ট কাকে বলে এটা বোঝাবো, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, লেখো কগনেট অবজেক্ট কাকে বলে, লেখো যে সমস্ত অবজেক্ট ভার্ব থেকে সৃষ্টি হয়, যে সমস্ত অবজেক্ট ভার্ব থেকে সৃষ্টি হয়, যে সমস্ত অবজেক্ট ভার্ব থেকে সৃষ্টি হয় তাদের বলে কগনেট অবজেক্ট, তাদের বলে কগনেট অবজেক্টস। The objects derived from a verb is called a cognate object. অর্থাৎ যে অবজেক্ট একটা ভার্ব থেকে ডেরাইভ হয় তাকে বলা হয় কগনেট অবজেক্ট। এবার ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি, ঠিক আছে? দেখো আমি এখানে বললাম যে রাম স্লিপস, রাম ঘুমায়, রাম স্লিপস মানে কি রাম ঘুমায়। এখন আমি যদি জিজ্ঞেস করি রাম কি ঘুমায়, উত্তর পাওয়া যাবে? যাবে না। ভেরি গুড, এবার শুনতে থাকো। কিন্তু ওই যে বললাম ইংরেজি বলছে যে আমার কাছে সব সমস্যার সমাধান আছে, আমি তোমাকে অবজেক্ট দেব কগনেট অবজেক্ট, তাহলে কগনেট অবজেক্ট হবে কি করে? ভার্ব থেকে সৃষ্টি হওয়া লাগবে। তাই ভার্ব থেকে সৃষ্টি হচ্ছে, দেখো রাম স্লিপস, আমি বললাম যে স্লিপ, চলো এই একটা অবজেক্ট বের করে নিলাম, রাম স্লিপস, স্লিপ, রাম ঘুমায়, মানে এই ক্ষেত্রে এ বেটাটা হলো ভার্ব আর এই ক্ষেত্রে এ বেটাটা হলো অবজেক্ট। এবার আমি একটা কথা বলো, অবজেক্টের আর সাবজেক্টের প্লেসে যদি কেউ বসে তাহলে সে নাউন ভিন্ন অন্য কেউ হতে পারে? বলো তো, তাকে 100% হয় নাউন, না হলে প্রোনাউন হতেই হবে, ঠিক কিনা ভুল? হ্যাঁ ঠিক। স্যার করলে ভালো হয়। আমি বলছি, আমি বললাম ভালো করে শোনো, আমি বললাম কি যে আমি বললাম যে রাম স্লিপস, স্লিপ, আমি কি করছি? আমি এই ভার্ব থেকে অবজেক্ট নেওয়ার চেষ্টা করছি। তাহলে রাম স্লিপস, আমার ভার্ব কোনটা? স্লিপস হচ্ছে আমার ভার্ব। তাহলে এই যে এখানে লিখে রেখেছি দ্য অবজেক্টস ডিরাইভড ফ্রম ভার্ব, যেটা ভার্ব থেকে ডিরাইভড হয়, যেটা ভার্ব থেকে বেরিয়ে আসে, ভার্ব থেকে মানে নিঃসৃত হয়, তাকেই বলা হচ্ছে কগনেট অবজেক্ট। তাই আমি ভার্ব থেকে স্লিপ, তো সেই স্লিপটাকেই বের করে নিলাম অবজেক্ট হিসাবে। এখন রাম স্লিপস, স্লিপ, রাম ঘুমায়, এটা বললাম। তাহলে এই প্রথমটা হয়ে গেল ভার্ব আর এই পরেরটা হয়ে গেল অবজেক্ট, অবজেক্ট মানে নাউন।
আচ্ছা, এই পরেরটা যে নাউন, এটা মনে আমার শান্তি হচ্ছে না, তাই পরেরটা নাউন শান্তি হওয়ার জন্য আমি কি একটা আর্টিকেল ইউজ করতে পারি? রাম স্লিপস আসলিপ। কারণ দেখো, আমি আগের দিন বলেছিলাম আর্টিকেল যেখানে থাকবে তারপরে একটা নাউন থাকতেই হবে। নাউন ছাড়া আর্টিকেল চলবে না, আর্টিকেল ছাড়া নাউন চলবে না। কি বললাম বুঝেছো? তাহলে এইখানে যখন আমি এই যে এ আর্টিকেলটি বসালাম, এটা ইন্ডিকেট করছে যে এই স্লিপটা নাউনই হয়েছে, কিন্তু এতেও মনে শান্তি আসছে না, এতেও মনে শান্তি আসছে না। তাই আমি কি করলাম, একটা অ্যাডজেক্টিভ বসানোর চেষ্টা করলাম, দ্যাট ইজ সাউন্ড। সাউন্ড মানে মনে রেখো, সাউন্ড মানে হচ্ছে ডিপ, ডিপ মানে গভীর। তাহলে রাম স্লিপস আ সাউন্ড স্লিপ, রাম গভীর ঘুম ঘুমায়, রাম গভীর ঘুম ঘুমায়। এই ক্ষেত্রে এই যে যে এ সাউন্ড স্লিপ পেয়ে গেলে এটাকেই বলা হচ্ছে কগনেট অবজেক্ট। বোঝাতে পেরেছে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার কাউন্ট বানানটা একটু বোঝা যাচ্ছে না। SOUND, ও সাউন্ড, সাউন্ড, ইয়া, সাউন্ড মানে ডিপ। তোমরা এখানে সাউন্ড না লিখে ডিপও লিখতে পারো, কোনো সমস্যা নেই। রাম স্লিপস আ ডিপ স্লিপ অথবা রাম স্লিপস আ সাউন্ড স্লিপ। ক্লিয়ার হলো? তাহলে দেখো, একটা অ্যাডজেক্টিভ আমি সাউন্ডকে বসিয়েছি, সাউন্ড, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ ইন্ডিকেট করছে যে এটা একটা নাউন। এখানে আর্টিকেল, সেই আর্টিকেল ইন্ডিকেট করছে এটা একটা নাউন। তাহলে অবজেক্টের প্লেসে তো নাউন ভিন্ন অন্য কেউ বসবে না, তাই এটা নাউন প্রমাণিত হয়ে গেল। এবং এই যে যে ভার্ব থেকে সৃষ্টি করলাম স্লিপ অবজেক্টটিকে, তাই জন্য এই অবজেক্টটাকে বলবো আমরা কগনেট অবজেক্ট। আশা করি বোঝাতে পেরেছি। ভার্ব থেকে সৃষ্ট হওয়া, ভার্ব থেকে সৃষ্ট হওয়া যত ধরনের অবজেক্ট আছে সেগুলোকে আমরা বলি কগনেট অবজেক্ট। ওকে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। जैसे कि তোমরা এই যে দেখো, এমন এমন টার্ম ইউজ করা হয়, দেখবে বিভিন্ন খবরের কাগজে বেরোয়, এগুলো বিভিন্ন খবরের কাগজে মডার্ন ইউজে, ইংলিশের মডার্ন ইউজে এভাবে তোমরা দেখবে যে দ্য ট্রেন ইজ গোয়িং, দ্য ট্রেন ইজ গোয়িং আ গুড গো, দ্য ট্রেন ইজ গোয়িং আ গুড গো। ট্রেনটি খুব ভালো চলছে। দ্য ট্রেন ইজ গোয়িং আ গুড গো, এই কথাটার মানে হচ্ছে ট্রেনটি খুব ভালো চলছে। তাহলে দেখো, গোয়িংটা ছিল আমার ভার্ব, আর সেই ভার্ব থেকে আমি এই যে অবজেক্ট গো কে বের করে নিয়েছি, এই গোটা আমার একটা কগনেট অবজেক্ট। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার বুঝেছি। তারপর দেখো আরো উদাহরণ দিচ্ছি। আই ওয়াক মর্নিং ওয়াক, আই ওয়াক মর্নিং ওয়াক। এই যে ওয়াকটা, এইটা মানে হাঁটা, ঠিক আছে? এটা মানে হাঁটা, এটা ভার্ব। এর থেকে আমি বের করে নিয়ে এসেছি কি? এর থেকে আমি বের করে নিয়ে এসেছি হলো নাউনকে। অর্থাৎ এবার দেখো, এই নাউনটা যে নাউন বোঝানোর জন্য এখানে একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে দিয়েছি। আমি কেমন হাঁটা হাঁটি? আমি মর্নিং এর হাঁটা হাঁটি, মানে আই ওয়াক মর্নিং ওয়াক। ক্লিয়ার? তাহলে যে কটা উদাহরণ এখানে দেখলে, এই প্রত্যেকটা উদাহরণই হচ্ছে কগনেট অবজেক্টের উদাহরণ। তাই মনে রেখো, কগনেট অবজেক্ট কোথায় বসবে? এইখানে প্লাস সাইন দিয়ে লিখবে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বের পরেই কগনেট অবজেক্ট বসবে, ঠিক আছে? ইনট্রানজিটিভ ভার্ব প্লাস কগনেট অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? এটা আমাদের রাইটিংটাকে খুব সুন্দর করবে। দেখো, দ্য ট্রেন ইজ গোয়িং আ গুড গো, এই সেন্টেন্সটি অনেক মডার্ন একটা সেন্টেন্স, অনেক মডার্ন একটা সেন্টেন্স, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সকলে? হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার একদম। ওকে। তারপরে আরো বলতে পারো, দ্য বয় ইজ রানিং আ গুড রানিং, দ্য বয় ইজ রানিং আ গুড রানিং, ছেলেটি খুব ভালো দৌড়াচ্ছে। দ্য বয় ইজ রানিং আ গুড রানিং। বলে থাকো কিনা এরকম? বলো। বা দ্য হর্স ইজ রেসিং আ গুড রেস, দ্য হর্স ইজ রেসিং আ গুড রেস, বলো কিনা বলো না? হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে সেগুলো সব হচ্ছে কগনেট অবজেক্ট। অর্থাৎ কি, যে সমস্ত ভার্ব ইন্ট্রানজিটিভ তাদের অবজেক্ট এভাবে হয়। তাহলে আজকে আমরা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে শিখলাম। ক্লিয়ার হয়েছে? মেইন ভার্বের ক্লাসিফিকেশন শিখলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার।
ওকে, তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ জিনিস কয়েকটা শিখলাম। এবার এখান থেকে মনে রাখবে, আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করব টেন্সের দিকে। ওকে, অর্থাৎ আজকের ক্লাসে আমি টেন্সটা কমপ্লিট তোমাদের না পড়াতে পারলেও আমি আগামী দিন তোমাদের টেন্সটা কিন্তু কমপ্লিটলি পড়িয়েই দেব। ওকে, তো টেন্স পড়ানোর আগে আমি তোমাদেরকে মেইন ভার্বের কয়েকটা ফর্ম দেখাতে চাই। কি দেখাতে চাই ভাইয়া? মেইন ভার্বের কতগুলো ফর্ম দেখাতে চাই। মনে রেখো, মেইন ভার্বকে তো আমরা তিনটে ভাগে অলরেডি ভাগ করে ফেলেছি, তাই না? কিন্তু মনে রেখো, মেইন ভার্বকে আমি আরো ফার্দার দুটো ভাগে ভাগ করতে পারি। মেইন ভার্বকে আমি আরো ফার্দার, আচ্ছা এই পর্যন্ত যে আলোচনা হলো, নতুন যে এসেছো পিঙ্কি এন্ড সেনরিটা, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, বচন ভাই বুঝেছো কি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের যে কয়জনের নাম আমার মনে আছে না, আমি শুধু তাদের নামগুলোই নিচ্ছি, বাকিদের নাম নিচ্ছি না। মানে এমন না, আমি কিন্তু তোমাদের নামগুলো সেভাবে মনে নেই। ওই যে কয়েকজন তোমার নাম পাঠিয়েছিলে আমি সেই কয়জনের নামগুলোই বলছি। দেখি আজকে ক্লাসে কে কে আছো, আমি একটু দেখি তো। পিঙ্কি খাতুন আছো, সেনেরিটা সাহু আছো, সুধামণি সুধা আছো? সুধামণি সুধা? হ্যাঁ স্যার। চন্দন বর্মা আছো, রুদ্র চ্যাটার্জি আছো? রুদ্র চ্যাটার্জি, পিউ আছো? পিউ? হ্যাঁ স্যার পিয়ালি। ওই তোমার এই যে নাম 705 তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শুভজিৎ মুখার্জি আছো? শুভজিৎ মুখার্জি? শুভজিৎ মুখার্জি, ওকে। অর্ণব ঘোষ আছো? অর্ণব ঘোষ? ফোন নাম্বারের শেষে 965 এমবি লেখা রয়েছে, এমবি বলে কেউ আছো? 965। হ্যাঁ স্যার আমি আছি। মামনি বিশ্বাস। হ্যাঁ, মামনি বিশ্বাস। আচ্ছা মামনি বিশ্বাস। ওকে, শিখতে পারছো, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার আজকে আমি প্রথম। আজকে তুমি প্রথম, তা আগে বলনি কেন? আমি বললাম যারা প্রথম আছো তারা বলো। স্যার আমার একটু নেটের প্রবলেম হচ্ছিল, কথা শুনতে পাচ্ছিলাম না, আমার নেটওয়ার্কটা ঠিকঠাক ছিল না, ওই জন্যই আমি কিছু বলিনি। রিপ্লাই দিতে, যাই হোক, এখন কি যতটুকুন যা আজকে পড়ালাম কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গুড। অভি বলে কেউ আছো? অভি? বল বল। অভি আছো কেউ? অভি? মৌমিতা মৌমিতা মণ্ডল? দেইনি, কি হবে? হ্যাঁ হ্যাঁ আমি আছি স্যার। সীমা মিত্র পল? সীমা মিত্র পল আছো? 90 মার্কেরই হবে, তাছাড়া কত মার্কের হবে? নেই। বচন হেমব্রম আছো? পল্লবী ঘোষাল আছো? আরে পল্লবী পাঠালি ঘোষাল? হলো, 5 পেজি লেবার কুড়ি খেলা পেজ বানাবো, এক পেজি বারবার বানাই। আছো পল্লবী ঘোষাল? হ্যাঁ স্যার আমি আছি ক্লাসে। আচ্ছা, ফোন নাম্বার শেষে 189, ওরই পেজ নাম্বার বক্সিং এর সাইন দেওয়া রয়েছে। 189 আছো কেউ? কি নাম? সর্বভাবে দিয়ে দিয়ে বানায়। অর্পিতা বর্মন কেউ আছো? অর্পিতা বর্মন? বুঝতে নয়, কাগজ দিয়ে পেজ নাম্বার লিখে দেবো সাইডের উপরে, কাগজে লিখে সুকন্যা আছো? রাজদীপ রয় কেউ আছো? রাজদীপ রয়? কাগজে লে বানাবো। যাই হোক, এরা কোথায় গেল বাকিরা? ঠিক আছে, প্রশ্ন নেই, বাকিদেরকে মেসেজ করবি এরা ক্লাসে কেন নেই, না থাকলে গ্রুপ থেকে বের করে দিবি। হ্যাঁ স্যার শুভজিৎ নেই আচ্ছা বলে ঠিক ক্লাস আছে। আছে। শুভজিৎ মুখার্জি আছে। ও, মানে যারা মানে ক্লাস অ্যাটেন্ড করছে না তাদের কাছে একটু জিজ্ঞেস করবি কেন ক্লাস অ্যাটেন্ড করছে না, যদি না হয় গ্রুপ থেকে বের করে দিতে হবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, কথা বলুন। হ্যাঁ যাই হোক, মেইন ভার্ব দেখো, মেইন ভার্বের ক্লাসিফিকেশন তোমরা সবাই ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের নাম শুনেছো কি? হ্যাঁ স্যার নাম শুনেছি, কিন্তু হ্যাঁ নাম বলতে শুনেছি। হ্যাঁ স্যার নাম নাম মনে নেই যে কি হলো অ্যাকচুয়ালি। আচ্ছা, জিনিসটা কি বোঝনি? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, কেউ কি বলতে পারবে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কি জিনিস? স্যার সুকন্যা বলছি। বলো সুকন্যা। স্যার ফাইনাইট ভার্ব টেন্স, পার্সন আর নাম্বার অনুযায়ী আর কি চেঞ্জ হয় আর কি, সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে। ইয়েস, ভেরি গুড। আর কেউ বলবে? শুভজিৎ মুখার্জি আছো? শুভজিৎ?
শুভজিৎ তো ভালো ইন্টারাকশন করে, আজকে কোথায় গেল? স্যার বলবো স্যার? হ্যাঁ শুভজিৎ, তুমি বলো, কথা বলছো না কেন আজকে? স্যার ইনফাইনাইট ভার্ব হচ্ছে যেগুলো আর কি নাম্বার, পার্সেন্ট, ঠিক আছে, এগুলোর দ্বারা মানে একটা লিমিটেড, ঠিক আছে। আর নন যেটা ইনফাইনাইট আর কি, যেটা ফাইনাইট হচ্ছে সেটা হচ্ছে লিমিটেড পার্সেন্ট নাম্বার দিয়ে, আর নন ফাইনাইটটা হচ্ছে সেটা লিমিটেড না। গুড, ভালো বলেছো। এবার আমার কথা শুনতে থাকো তাহলে। দেখো আমরা খুব ভালো করে বুঝে নিচ্ছি। হ্যাঁ ইয়েস, কেউ কিছু বলছো? বলছি শুভজিৎ মুখার্জি আর একজন আছে, ঠিক আছে, দুজন আছে শুভজিৎ মুখার্জি। একজন কম্পিউটারে করে করছে বলে সে ভয়েস করতে পারছে না, তার কাছে মাইক নেই, সে শুধু ক্লাসটাই করছে। ও আচ্ছা আচ্ছা, আর একটা শুভজিৎ তো কথা বললোই। আচ্ছা শুভজিৎ মুখার্জি দুজন আছে। ওকে ওকে। ও টাইপিং করছে। টোটাল কতজন আছে ক্লাসে আজকে? ক্লাসে 13 জন। 13 জন, আচ্ছা 13 আচ্ছা ওকে চলো, হ্যাঁ ঠিক আছে তাহলে শুনতে থাকো। দেখো ফাইনাইট ভার্বটা হচ্ছে, তোমরা অনেকে অনেক কথা বলেছো, খুব ভালো কথা বলেছো, তোমরা খুব অনেক ভালো বলেছো, ঠিক বলেছো। এবার আমি একটু বলি, দেখো ফাইনাইট ভার্বকে আমি বলবো যে এটা হলো সসীম ক্রিয়া। আগে মাতৃভাষা দিয়ে বলি, পরে অন্য কিছু দিয়ে বলছি। সসীম ক্রিয়া। আর এই নন ফাইনাইট কে বলবো অসীম ক্রিয়া। অসীম ক্রিয়া হয়েছে? আচ্ছা, সসীম আর অসীম মানে কি বলতে পারো? সসীম মানে হচ্ছে যার একটা বাউন্ডারি বেঁধে দেওয়া আছে, যার একটা সীমানা বেঁধে দেওয়া আছে। আর অসীম ক্রিয়া মানে কি? যার কোনো সীমানা বেঁধে দেওয়া নেই, যে যেখানে খুশি সেখানে বসতে পারে, কিন্তু সসীম ক্রিয়ার জন্য একটা সীমানা বেঁধে দেওয়া আছে। আমরা আগের দিন ভার্বের কতগুলো ফর্ম দেখেছিলাম, তাই দেখেছিলাম না 8খানা ফর্ম? আমরা আগের দিন ভার্বের 8খানা ফর্ম দেখেছিলাম, কিন্তু সেই 8খানা ফর্মের মধ্যে কোন কোন ফর্ম ফাইনাইট ভার্বের মধ্যে যাবে আর কোন কোন ফর্ম নন ফাইনাইটের মধ্যে যাবে, এটাই হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়। আচ্ছা, তার আগে আর একটা কথা বলি। একটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এদের তোমাদের গ্রামার বইতে যেটা লেখা আছে সেটা বলি। এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যা কোনো কিছু অর্থ সম্পন্ন করতে পারে, কিন্তু অসমাপিকা ক্রিয়া মানে যা কোনো অর্থ সম্পন্ন করতে পারে না। কেমন ব্যাপারটা? দেখো আমি বলছি আই ইট, এটা অর্থ সম্পন্ন করে, মানে এর অর্থ হচ্ছে আমি খাই। কিন্তু যদি কেউ বলে আই ইটিং, আই ইটিং, এর কোনো মানে হয় না। কি বললাম, বোঝাতে পেরেছি কি? হ্যাঁ স্যার। তাহলে ইট, হ্যাঁ আই ইট মানে আমি খাই, এটা মানে কমপ্লিট করছে, অর্থাৎ সমাপন করছে কোনো কিছু। তাহলে এই ইট এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কিন্তু ইটিং, এই ইটিং কথা দিয়ে কোনো অর্থ সম্পন্ন হচ্ছে না, তাই ইটিংটা অসমাপিকা ক্রিয়া। এবার আমায় বলো, তাহলে এই ইটটা কি? ইটটা ছিল ভার্ব 1 ছিল না, মানে V1। তাহলে আমরা বলবো যে ফাইনাইট ভার্বের মধ্যে একটা পেয়ে গেলাম V1, আর এইটা ছিল V4। তোমরা ভালো করে আগের দিনের ক্লাসটা খেয়াল করবে, এটা ছিল V4। V4 মানে কি? ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তাহলে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কোথায় চলে গেল? এখানে, ঠিক আছে, নন ফাইনাইট ভার্বের মধ্যে চলে গেল। তাহলে ভার্বের 1 মানে ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম সমাপিকা ক্রিয়ার মধ্যে চলে গেল, আর ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অসমাপিকা ক্রিয়ার মধ্যে চলে গেল। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার স্যার হ্যাঁ স্যার, আপনি যে বললেন না প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ওইটা তো স্যার মানে রুট ভার্ব প্লাস আইএনজি, ওইটা তো ফর্মটা আপনার লেখা নেই, ওটা লিখে যেটা V4 বললেন ওটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল। V4 পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, V1 ছিল প্রেজেন্ট ফর্ম, V2 ছিল পাস্ট ফর্ম, V3 ছিল ফিউচার ফর্ম, V4 ছিল হচ্ছে পাস্ট তোমার পার্টিসিপল। একটু ভুল হয়েছে, তোমার একটু ভুল হয়েছে। আমি ফিউচার ফর্মকে কোনো নাম্বার দিয়েছিলাম না, আমি ফিউচার ফর্মকে কোনো নাম্বার দিয়েছিলাম না, আমি V3 দিয়েছিলাম পাস্ট পার্টিসিপল ফর্মকে।
আর V4 দিয়েছিলাম প্রিন্সিপাল ফর্ম বা প্রেজেন্ট পার্সিবল ফর্মকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তোমার একটু ভুল হয়েছে ভাই, হ্যাঁ? হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি ফিউচার ফর্মের এই V1 এরকম কোনো নাম্বার দিইনি। আমি আগের দিন নাম্বার দিয়েছিলাম, প্রেজেন্ট ফর্মকে দিয়েছিলাম V1, পাস্ট ফর্মকে দিয়েছিলাম V2, পাস্ট পার্টিসিপল ফর্মকে দিয়েছিলাম V3 এবং পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে দিয়েছিলাম V4। ওকে, তাহলে দেখো তুমি একটু ঠিক করে নাও শুভজিৎ ভাই। তাহলে এখান থেকে V1 হচ্ছে ফাইনাইট ভার্বের মধ্যে চলে গেল, V4 নন ফাইনাইটের মধ্যে চলে গেল। আচ্ছা, যদি আমি বলতাম যে I eaten এর কোনো মানে আছে? I eaten এর কোনো মানে নেই। তাহলে eaten অর্থাৎ eaten কথাটাও কিন্তু কোনো অর্থ সম্পন্ন করতে পারছে না। তাই এই eaten হচ্ছে V3। তাহলে V3 কোথায় চলে গেল? V3 নন ফাইনাইট ভার্বের মধ্যে চলে গেল। ক্লিয়ার হচ্ছে? V3 নন ফাইনাইট ভার্বের মধ্যে চলে গেল। ওকে, এবার এটা আমি কোন ক্ষেত্র থেকে বোঝালাম? আমি এটা সমাপিকা ক্রিয়ার অর্থ থেকে বোঝালাম, অসমাপিকা ক্রিয়ার অর্থ থেকে বোঝালাম। এবার সসীম আর অসীম দ্বারা বোঝানোর চেষ্টা করি। কি দ্বারা বোঝানোর চেষ্টা করি? সসীম আর অসীম দ্বারা বোঝানোর চেষ্টা করি। দেখো, খেয়াল করবে, I eat, he eats, আবার you eat। দেখো, সসীম মানে কি? যার সীমানা বেঁধে দেওয়া আছে। অসীম মানে কি? যার সীমানা বেঁধে দেওয়া নেই। এই তিনটে एग्जांपल দেখো, তোমরা কিন্তু এগুলো নোট করবে। এবং আরো তিনটে एग्जांपल দেখো, I am eating, তারপরে he is eating, তারপরে you are eating। হয়েছে? I am eating, he is eating, you are eating। তোমরা একটা জিনিস খেয়াল করো, I এর পাশে কি বসেছে? eat, কিন্তু he এর পাশে গিয়ে বসেছে eats, অর্থাৎ s যোগ হয়ে বসেছে। তার মানে কি এদের বাউন্ডারি বেঁধে দেওয়া আছে না? আবার he এর পাশে eats বসেছে, you এর পাশে গিয়ে আবার eat হয়ে গেছে, eat মানে s টা ডিলিট হয়ে গেছে। তার মানে কি এদের একটা বাউন্ডারি বেঁধে দেওয়া আছে কিনা নেই? রিপ্লাই দাও। তাহলে এটা কারা? এরা হলো ভার্বের 1 না? ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 এরা। তাহলে এই যে ভার্বের ফাইনাইট ভার্বের মধ্যে আছে, সসীম ক্রিয়ার মধ্যে আছে, দেখতে পাচ্ছ? এবার দেখো নিচে তিনটি एग्जांपल দেখো, I am eating মানে I এর পাশেও eating, he is eating he এর পাশেও eating, you are eating এর পাশেও eating। তাহলে দেখো I এর পাশেও যা, he এর পাশেও তাই, you এর পাশেও তাই, এদের কোনো সীমানা বেঁধে দেওয়া আছে কি? স্যার কি বুঝতে পারলাম না এটা, কেটে কেটে আসছে কথা। এখানে কোনো সীমানা বেঁধে দেওয়া আছে কি? বাকিরা বলো, পরে আমি বলছি আরেকবার। না স্যার, বলো, কেউ একজন কিছু বলছো কি? না স্যার, এদের মধ্যে কোনো সীমানা বেঁধে দেওয়া নেই। হ্যাঁ, চলো আমি একটু এখানে পরিষ্কার করে দেখো, আমি তোমাদের এখানে ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো, সসীম ক্রিয়া মানে যাদের বাউন্ডারি বেঁধে দেওয়া আছে, যারা শুনতে পারোনি এখন শুনতে পারছো তো? হ্যাঁ স্যার, পাচ্ছি। ওকে, দেখো I এর পাশে eat, he এর পাশে eats, কিন্তু he এর পাশে কি আবার eat হয়ে গেল। তার মানে এদের একটা সীমানা বেঁধে দেওয়া আছে, ভাই তুমি এর পাশে বসবে, তুমি এর পাশে বসবে, তুমি এর পাশে বসবে। এদের একটা রুলস এন্ড রেগুলেশনস দিয়ে সীমানা দিয়ে বেঁধে দেওয়া আছে। কিন্তু নিচে খেয়াল করো, I am eating, he is eating, you are eating মানে I এর পাশেও eating, you এর পাশেও eating, আবার he এর পাশেও eating। এদের কোনো সীমানা বেঁধে দেওয়া আছে কি? নেই। তাহলে এরা কি V4, এই যে V4 নন ফাইনাইট ভার্বেরা হয়েছে। আবার যদি আমি V3 এর কথা বলি তাহলে তুমি দেখবে I have eaten, he has eaten, he has eaten। আবার দেখো you have eaten, you have eaten। এখানে দেখো I এর পাশেও eaten, he এর পাশেও eaten, you এর পাশেও eaten। তার মানে এদের কোনো সীমানা বেঁধে দেওয়া আছে কি? নেই। তাহলে এরা V3, এই যে এই eaten হলো V3, eating হলো V4। তাহলে এদের কোনো সীমানা বেঁধে দেওয়া নেই। বোঝা গেল কি? কিন্তু স্যার হি এর সঙ্গে তো স্যার হ্যাজ আছে।
আস্তে আস্তে আমি এখনো তো হ্যাভ হ্যাজ বা ইয়ামিজার এগুলো তো বলিনি, আমি শুধু মেইন ভার্বগুলোকে বলছি। বুঝেছো কি? হ্যাঁ স্যার। প্রত্যেকে রিপ্লাই দাও, যদি কারো কোনো কনফিউশন থাকে বলো আমায়। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, শর্টকাটে একটু বলবে আরো বলবো, চিন্তা নেই, আমি এটাকে আরো বলবো। আগে যতটুকুন বলছিস ততটুকুন বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ স্যার বুঝেছি। আমি এখানে তোমাদের প্রথমে সমাপিকা অসমাপিকা ক্রিয়া দিয়ে বোঝালাম, অর্থাৎ কি যার দ্বারা কোনো অর্থ প্রকাশ পায় আর কার দ্বারা অর্থ প্রকাশ পায় না সেগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, সেকেন্ড আমি বোঝানোর চেষ্টা করছি সসীম ক্রিয়া আর অসীম ক্রিয়া দিয়ে, মানে লিমিটেড আর আনলিমিটেড দিয়ে বোঝানোর চেষ্টা করব। বুঝেছো? স্যার বলছিলাম যে যার দ্বারা অর্থ প্রকাশ পায় না, তো সেই সেন্টেন্স আমরা ব্যবহার করবই বা কেন? মানে অ্যাকচুয়ালি আমরা তো সেই জন্য ভার্বটাকে শিখছি, তো আমরা সেন্টেন্স শিখছি না, আমরা ভার্বটাকে শিখছি। মানে ওটাই বলছি যে সেটা মানে সেটা দরকার কি পড়লো, মানে ভাগ করার দরকারটা কি পড়লো, যেটা দিয়ে মানে অর্থ প্রকাশ পায় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দেখো, আই ইটিং এর কোনো অর্থ হয় না, কিন্তু আই অ্যাম এর পরে তুমি ইটিং লিখতে হবে, তোমায় ইট লিখতে হবে না। তাহলে ইটিং তোমায় শিখতে হচ্ছে কিনা হচ্ছে না বলো? তুমি আই এর পাশে ইটিং লিখতে পারো না, কিন্তু আই অ্যাম এর পরে তোমাকে ইটিং লিখতেই হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে ইটিং শিখতে হবে না বলো? হ্যাঁ এই ইটিংটা শিখতে হবে কিনা হবে না? তাহলে তোমার প্রশ্ন উত্তর পেয়েছো কি? হ্যাঁ স্যার। তাহলে তুমি প্রশ্ন করেছিলে যে এগুলো তাহলে কেন শিখবো, যদি এরা মানে কমপ্লিট নাই করে তো কেন শিখবো? সেই জন্য বললাম যে এরা মানে এক জায়গায় করছে না, কিন্তু এদের মানে কমপ্লিট করার জায়গা তো রয়েছে। এই যদি ইটিংটা আমি সিঙ্গুলার কোন একটা সেন্টেন্সে বসিয়ে দিই, মানে একা অ্যালোন যদি কোথাও বসিয়ে দিই উইদাউট বি ভার্ব, তাহলে এদের কোনো মানে নেই। কিন্তু এই ইটিং এর মানে তখনই হবে যখন এটি কোনো বি ভার্বকে সাথে নিয়ে বসবে। বোঝা গেছে কিছু? হ্যাঁ, এই ছিল সমাপিকা আর অসমাপিকা। এবার আমি বলছিলাম যে সসীম আর অসীম। সসীম আর অসীমের ক্ষেত্রে তোমরা দেখলে, সসীম আর অসীমের ক্ষেত্রে তোমরা দেখলে যে আই এর পাশে ইট, হির পাশে ইটস, আবার ই এর পাশে ইট, এদের একটা সীমানা বেঁধে দেওয়া আছে। কিন্তু এই যে ইটিং, আই এর পাশে মিটিং, হির পাশে মিটিং, ই এর পাশে মিটিং, আবার আই এর পাশে উইটেন, হির পাশে উইটেন, ই এর পাশে উইটেন, এদের কিন্তু সীমানা বেঁধে দেওয়া নেই, তাই অসীম হয়ে গেল। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এবার আসি আমি যেটা তোমাদের মূল কনসেপ্ট সেটাতে আসি। দেখো, মূল কনসেপ্ট হচ্ছে বলতে চাইছি এমনটা যে আমরা ফাইনাইট ভার্বকে আরেকটা নাম দেব, দ্যাট ইজ টেন্স ভার্ব। ঠিক আছে? দেখো, এটাকে আমরা নাম দেব, এই ফাইনাইট ভার্বকে নাম দেব আমরা টেন্স ভার্ব। ওকে? আর এই নন ফাইনাইট ভার্বকে আমরা নাম দেব নন টেন্স ভার্ব। নন টেন্স ভার্ব অর্থাৎ যে সমস্ত ভার্বগুলো টেন্স ক্যারি করে তাদের আমরা বলবো ফাইনাইট ভার্ব। যে সমস্ত ভার্বগুলো টেন্স ক্যারি করে না তাদেরকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। বোঝাতে পেরেছি কিনা বলো? হ্যাঁ স্যার। যে সমস্ত, আমি আবার বলি, যে সমস্ত ভার্ব টেন্স ক্যারি করে তাদের বলবো আমরা ফাইনাইট ভার্ব। যে সমস্ত ভার্ব টেন্স ক্যারি করে না তাদের বলবো নন ফাইনাইট ভার্ব। এবার আমি যা বললাম সেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি এখানে বলছি আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং। এই আই অ্যাম ইটিং এ কি হলো? এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই তো? যখনই এই সেন্টেন্সটির উপরে যখনই পাস্টের ঝড় আসলো, কিসের ঝড়? কিসের ঝড়? পাস্ট টেন্সের ঝড়। পাস্ট টেন্সের ঝড় যখনই এই সেন্টেন্সে লাগলো, এই সেন্টেন্সটা এমন হয়ে গেল, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং হয়ে গেল। দেখো ভাই, আমার একটা কথা, ইটিং আর ইটিং এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তাহলে বলো, ইটিং টেন্স ক্যারি করলো? না স্যার। তাহলে ইটিংটা কি নন টেন্স ভার্ব হবে না? হ্যাঁ তাহলে নন ফাইনাইট ভার্বের মধ্যে যে ইটিং রয়েছে, ভার্বের ফোর্থ ফর্ম। আরো দেখো, আই হ্যাভ ইটেন,
এই আই হ্যাভ ইটেন প্রেজেন্ট টেন্স, যখন এখানে পাস্টের ঝড় আসলো এটা হয়ে গেল আই হ্যাড ইটেন, আই হ্যাড ইটেন, বুঝেছো? দেখো এখানে ইটেন প্রেজেন্ট টেন্সে ইটেন, পাস্ট টেন্সে ইটেন, তাহলে এটা টেন্স ক্যারি করতে পারলো? পারলো না। টেন্স ক্যারি কে করলো? অক্সিলিয়ারি ভার্ব টেন্স ক্যারি করলো, হ্যাভ হয়ে গেল হ্যাড। তার মানে এই যে V3 আর V4 এরা কোথায় বসলো? নন ফাইনাইট ভার্বের মধ্যে বসলো। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই নন ফাইনাইট ভার্বের মধ্যে কি লিখবো? অক্সিলিয়ারি ভার্বকে লিখে রাখবো, সরি ফাইনাইট ভার্বের মধ্যে। তাহলে যে কোনো অক্সিলিয়ারি ভার্ব ফাইনাইট ভার্বের মধ্যে থাকবে, কারণ ফাইনাইট ভার্বের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে কারণ এটা টেন্সকে ক্যারি করে তাই। তাহলে বুঝতে পারছো একটা সেন্টেন্সের মধ্যে আমরা যখন টেন্স শিখবো আমাদের টেন্সে মূল কাজ কাকে নিয়ে হবে? অক্সিলিয়ারি ভার্বকে নিয়ে হবে। এগুলো কিন্তু তোমাদের পথ প্রশস্ত করছি তোমাদের টেন্সের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই টেন্স পড়ানোর আগে আমি এত দিনের আলোচনা 2-3 দিন ধরে আলোচনাগুলো করছি যাতে কিনা টেন্সে গিয়ে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা একাই পেয়ে যাও। ক্লিয়ার হচ্ছে কথাগুলো? এখন আমি যখন তোমাদের টেন্স পড়াবো তোমাদের টেন্স দেখবে তোমরা সেকেন্ডের মধ্যে টেন্স বুঝে যাবে, উইদিন ফিউ সেকেন্ডস। জাস্ট আমার লিখতে যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের মধ্যে তোমরা টেন্স কিন্তু শিখে যাবে। ওকে, এবার চলে এসো আরো ফাইনাইট নন ফাইনাইট করা হয়। দেখো আই ইট মানে আমি খাই, এটা প্রেজেন্ট টেন্স। যখন এটাতে পাস্টের ছোঁয়া লাগলো এটা হয়ে গেল আই এট। স্যার পিয়ালি বলছিলাম, তো আপনি যে एग्जांपलটা দিলেন আই অ্যাম ইটিং, হ্যাঁ, বা হচ্ছে আই হ্যাভ ইটেন, তো সেটার মধ্যে ওটা তো নন ফাইনাইট ভার্বের एग्जांपल হলো, তো ফাইনাইট ভার্বের एग्जांपल এই যে এম এন্ড হ্যাভ, এমটা কিসে কনভার্ট হয়ে গেছে? ওয়াজে। এইখানে হ্যাভটা কিসে কনভার্ট হয়েছে? হ্যাডে। বুঝতে পারছো? কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব দুটো থাকবে? কেন নয়? দুটো মিশেই তো, দুটো জিনিস মিশেই তো তোমার সেন্টেন্সটা পারফর্ম হবে। অক্সিলিয়ারি ভার্বের কাজই হচ্ছে মেইন ভার্বকে হেল্প করা। উইদাউট অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ব কিছু নয়। তোমরা দেখতে পাচ্ছ আই অ্যাম ইটিং এর মানে আছে, কিন্তু তুমি যদি অ্যাম কে বাদ দিয়ে আই ইটিং বলো এর কোনো মানে হয় না। কি বললাম বোঝা গেল? এখানে যেটা দুটো উদাহরণ আমি দিচ্ছি এটা খেয়াল করো। আমি এখানে দিয়েছি যে আই ইট, বলো। হ্যাঁ, বলছিলাম যে আপনি একটু আগে কোশ্চেনটা করেছিলেন যে অসম্পূর্ণ ক্রিয়াতে আমাদের কি কাজটা, তাহলে তো এটা মানে আপনি যেটা বললেন এখানে যে আই ইটিং এর তো কোনো মানে হয় না, কিন্তু আই ইটিং মানে সেন্টেন্সে দুটো জিনিস আছে, ওই জন্য আমরা একটু ভেঙে দেখছি, তাই তো? হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, ভালো বুঝেছো। এবারে দিকে দেখো, আই ইট মানে আমি খাই, এটা প্রেজেন্ট টেন্স। আই এট মানে আমি খেয়েছিলাম, এটা পাস্ট টেন্স। দেখো যখনই পাস্টের ঝড় লাগলো এরা চেঞ্জ হয়ে গেল, গেল না? তাহলে এটা ছিল তো V1 আর এটা হয়ে গেল V2। তাহলে এই ফাইনাইট ভার্বের মধ্যে আরো পড়বে V2 ও পড়বে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মও পড়বে। ক্লিয়ার? আবার এক্সাম্পলে দেখো অ্যাম প্রেজেন্ট টেন্স কিন্তু ওয়াজ হলো পাস্ট টেন্স, এখানে হ্যাভ প্রেজেন্ট টেন্স কিন্তু হ্যাড হলো পাস্ট টেন্স। তাহলে কি হচ্ছে এই ভার্বের 1 ভার্বের 2 এরাও কিন্তু পড়বে ফাইনাইট ভার্বের মধ্যে। তাই তোমরা এখানে দেখতে পেলে যে ফাইনাইট ভার্বের মধ্যে তোমরা একটুখানি লিখে রাখো। আমি তো এখানে V1 V2 এগুলো লিখেছি, তোমরা একটু কষ্ট করে লিখে রাখো। ফাইনাইট ভার্বের মধ্যে লিখে রাখো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, past form of verb and auxiliary verbs are finite verb, and past participle and present participle হচ্ছে non finite verb। non finite verb আরো আছে, দেখাবো? স্যার এটা একটু লিখে নিন, আরেকবার একটু বললেন, একটু আস্তে আস্তে লিখে নিন। হ্যাঁ, দেখো এটা লিখে নেবে তোমরা যে ফাইনাইট ভার্বের নিচে তোমরা লিখবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এন্ড অক্সিলিয়ারি ভার্ব, এরা সব হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, আর নন ফাইনাইটের নিচে লিখবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এন্ড প্রেজেন্ট পার্টিসিপল, মানে V4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরা মানে V1 V2 V3 দিয়ে লেখা আছে। যেমন সুজিত ভাই একটু ভুল করেছিল আগের দিন, যার কারণে ওর একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, গড়বড়। এইজন্য একটু লিখে রাখো V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম,
V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওকে, দেখো তোমাদের এই নন ফাইনাইটের মধ্যে আর কোন রূপ পেতে পারো তোমরা? নন ফাইনাইটের মধ্যে তোমরা এই রূপটাও পেতে পারো। দেখো, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। হি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। আর ইউ ওয়ান্ট টু গো, তুমি যেতে চাও। এবার একটা জিনিস খেয়াল করো, যেখানে দেখো আই এর পাশে ওয়ান, হি এর পাশে ওয়ান্টস এন্ড ইউ এর পাশে ওয়ান্ট, তার মানে এগুলো হচ্ছে ভার্বের সব এই যে ফাইনাইট ভার্ব। কিন্তু দেখো টু গো ইনফিনিটিভ, টু গো, আই এর পাশেও টু গো, হির পাশেও টু গো, ইউ এর পাশেও টু গো। তাহলে এইখানে তোমরা লিখে রাখতে পারো ইনফিনিটিভও কিন্তু ইনফিনিটিভও কিন্তু নন ফাইনাইটের মধ্যে পড়বে। ইনফিনিটিভ ফর্মটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব বা নন টেন্স ভার্বের মধ্যে পড়বে। তাহলে তো জেরান্ড ভার্ব জেরান্ডও তো পড়বে, অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। তোমাদের আমি নেক্সট ক্লাসে কি কি করাবো তোমরা একটুখানি লিখে রাখবে, তো আমাকে মনে করিয়ে দেবে, না হলে আমি খেই হারিয়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা তোমরা একটু নোট করে রাখবে, আমাকে পরের দিন মনে করিয়ে দেবে যে তোমাদের আমি নেক্সট ক্লাসে আমি ইনফিনিটিভ এন্ড জিরান্ডটাকে বোঝানোর চেষ্টা করব। ইনফিনিটিভ আর জিরান্ড, ঠিক আছে? ইনফিনিটিভ আর জিরান্ড, ঠিক আছে? আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে এসেছি। আমি তোমাদের বলছি শোনো, নেক্সট ডে আমরা টেন্স শিখবো, টেন্স। ওকে, নেক্সট ডে কি শিখবো বলো একটু? আর তার আগে আমি তোমাদেরকে ওই গ্রুপে আমি তোমাদের টেন্সের পিডিএফ, মানে আমি যেটা থেকে ছেলেমেয়েদেরকে টেন্স পড়তে দিই সেটা আমি তোমাদেরকে দেবো। হ্যাঁ, সেখান থেকে তোমরা টেন্সটাকে কমপ্লিটলি পড়ে নেবে এবং দেন তারপর আমি তোমাদের নেক্সট ডে আমি টেন্স শেখাবো। ওকে, নেক্সট ডে টেন্স শেখাবো হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয়, আর তার সাথে আমি তোমাদেরকে ইনফিনিটিভ আর জিরান্ডটা শেখাবো, এটা আমাকে মনে করিয়ে দেবে। ওকে, মামি বাড়ি। ওকে, তাহলে আজকে যতটুকুন পড়লাম সবাই ভালো করে বুঝতে পেরেছো? কি কি পড়লাম আজকে আমরা মেইন ভার্বের ক্লাসিফিকেশন দেখলাম, আমরা তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম, এন্ড দেন তারপর আমরা ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বটাকে দেখলাম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আজকের ক্লাস সম্পর্কে কারো যদি কোনো কোশ্চেন থাকে করো। ফাইনাইট ভার্বের মধ্যে তো মডেল ভার্বটা তো পড়ে। ইয়েস, মডেল ভার্বটা কি ফাইনাইটের মধ্যে পড়ে? দেখো ওটা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে রয়েছে। অক্সিলিয়ারি ভার্বটা তো আচ্ছা, ফাইনাইট ভার্বের মধ্যে রয়েছে। দেখো অক্সিলিয়ারি ভার্ব ওখানে রয়েছে, কিন্তু স্যার একটা তো ধরো চেঞ্জ হবে, যেরকম মাস্ট, ওতে কিছু আসা যায় না। কিন্তু ওরা টেন্স, দেখো মাস্ট কথাটি ওরা যদিও টেন্স ক্যারি করে আমরা বুঝি না, তাই বলে তুমি কি কখনো পুট ভার্বটাকে বাদ দিতে পারো? পুট তো প্রেজেন্ট ফর্মেও যেমন, পাস্ট ফর্মেও তেমন, পাস্ট পার্টিসিপলও তেমন, তাই কি পুট বলে কি পুটকে তোমরা আলাদা করতে পারো বলো? এক্সেপশন, ফর্ম কিছু আলাদা থাকতে পারে, তার মানে এই নয় যে আমি গোটা বিষয়টাকেই নেগলেক্ট করে দেব। শুভজিৎ, বুঝতে পেরেছো তো? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই আশা করছি? হ্যালো, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আমি একটু আগে থেকে একটা ব্যাপারে বলছি স্যার, আরেকবার যদি ওই ডামি ভার্বটা একবার বলে দিতেন। ডামি ভার্ব, ওকে বলে দিচ্ছি। দেখো ডামি মানে কি তুমি আগে আমায় বলো তো?
নাম কি তোমার বলো? যে প্রশ্ন করলে তার নাম কি? স্যার পিয়ালি পিয়ালি তুমি শপিং মলে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ কিনা বলো সেটা। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা পিয়ালি, তুমি কখনো শপিং মল বা যে কোনো কাপড়ের দোকানে গেছো? হ্যাঁ স্যার। সেখানে কোনো ডামি দেখেছো যার উপরে কাপড় জড়ানো থাকে? মানে পুতুলের মতন আকৃতি, যার উপরে কাপড় চড়ানো থাকে, মানে লোককে দেখানোর জন্য যে আপনি পরলে আপনাকে এমন ভালো লাগবে। দেখেছো যে জিনিসগুলোকে? হ্যাঁ স্যার। ওইগুলোকে কি বলে? ডামি বলে। কি বলে? ডামি বলে ওগুলো। ডামি, ইয়েস, ওগুলোকে ডামি। ডামি মানে কি? নকল। তাহলে জিনিসটা নকল, কিন্তু তার দ্বারা যে কাজটা হচ্ছে কাজটা আসল। কি বললাম, বোঝা গেল? ডামি মানে যে জিনিসটা নকল, কিন্তু যে কাজ সে করছে সেই কাজটা আসল। একটা কথা মাথায় রাখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর তার সাথে সাথে পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুটো টেন্সের অক্সিলিয়ারি ভার্ব নেই। ওকে, এদের কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, কিন্তু এদের যদি অক্সিলিয়ারি ভার্ব কখন কাজে লাগে সেটা আগে শুনতে হবে। দেখো, অক্সিলিয়ারি ভার্ব কাজে লাগে, মনে রাখবে, অক্সিলিয়ারি ভার্ব কাজে লাগে যখন কোনো সেন্টেন্সকে নেগেটিভ করা হয়। কি করা হয়? নেগেটিভ। মনে রাখবে, সব সময় নেগেটিভ সেন্সটা অক্সিলিয়ারি ভার্বের পরে বসবে, অর্থাৎ প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপর নেগেটিভ সেন্সটা বসবে। এটা হলো কনস্ট্রাকশন, এটা হলো গঠন। তাহলে যখনই নেগেটিভ সেন্টেন্স হবে, যখনই নেগেটিভ কনসেপ্ট তুমি বোঝাতে চাইবে, তখনই তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। এবার আমি একটা বাক্য লিখছি যে আই ডু, মানে ডু বলবো না, অন্য একটা উদাহরণ দিই। আই ওয়ান্ট ইট, এর মানে কি বলো তো? আই ওয়ান্ট, আমি এটি চাই। এবার তুমি বললে আমি এটি চাই না, তুমি কি বললে? আমি এটি চাই না। তখন তুমি কি করছো? নেগেটিভ হয়ে গেল সেন্টেন্স। তখন তুমি এইভাবে বলবে, আই নট ওয়ান্ট ইট, এমন বলবে কি? আই নট ওয়ান্ট ইট এমন বলবে কি? না, আই ডোন্ট ওয়ান্ট ইট হবে। ডোন্ট মানে ডু নট, হ্যাঁ তাই তো? তাহলে এই যে দুটা তুমি বসিয়ে দিলে ঝপাত করে, তাই দুটা কি অ্যাকচুয়ালি? এই দুটা হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব। কেমন অক্সিলিয়ারি ভার্ব? ডামি ভার্ব, ডামি ভার্ব, ডামি, নকল অক্সিলিয়ারি এটা। ওকে, মেইন ভার্ব এই যে ওয়ান্ট, এটা আমার মেইন ভার্ব, এখানে দুটো হলো আমার নকল ভার্ব। ঠিক আছে? দেখো এখানে কিন্তু দুটো নেই, কিন্তু মনে রেখো, তোমাদের যখন আমি ভয়েস চেঞ্জ করাবো তখন আমি তোমাদের বলবো যে দেখো, ডু প্লাস ওয়ান্ট, এইটা মিলেই তৈরি হয় ওয়ান্ট। ডাজ প্লাস ওয়ান্ট, এইটা মিলেই তৈরি হয় ওয়ান্টস। মনে রেখো, অর্থাৎ তোমরা যাকে ওয়ান্ট দেখো আমি তাকে ডু ওয়ান্ট দেখি, তোমরা যাকে ওয়ান্টস দেখো আমি তাকে ডাজ ওয়ান্ট দেখি। কেন? কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব নেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকার জন্য এই ডু কে ডামি হিসাবে, মানে সাপোর্টিং হিসাবে ইউজ করা হয়, যে তুমি এসে ভাই আমার নেগেটিভটা করে দিয়ে যাও। এই নেগেটিভ মানে অক্সিলিয়ারি ভার্ব আর কোথায় লাগে জানো? কোশ্চেন করার সময়। আচ্ছা, পরে বলবো এগুলো। এই পর্যন্ত তুমি বুঝেছো কিনা তাই বলো। হ্যাঁ স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, বলছি স্যার এই ডুটা যেটা আপনি ডামি বললেন, এটা তো আরেকটা ভাবে ইউজ হয় এমফাসাইজ করার জন্য। হ্যাঁ ঠিক বলছি। মনে করো ডুকে আমরা আরো অন্যভাবে ইউজ করি, যেমন তোমাদের মা বাবা তোমাদের কি বলে? এই পড়াশোনা করিস তো, এই পড়াশোনা করিস তো, তখন তোমরা রিপ্লাই কি দাও? হ্যাঁ, বলো একটু। ইয়েস আই ডু, এরকম বলো। ইয়েস আই ডু। তখন তোমরা বলো যে হ্যাঁ পড়াশোনা করি তো, বলো কিনা? পড়াশোনা করি তো, বুঝেছো? যখন তুমি তোমার বক্তব্যকে এমফাসাইজ করছো, যখন তুমি তোমার বক্তব্যকে জোর দিয়ে বোঝাচ্ছ, তখন তুমি ডু এর ইউজ করছো। অর্থাৎ যে করি তো, খাই তো, যাই তো, ঘুমাই তো, অর্থাৎ আমরা যখন কোনো এমফাসাইজ করি কোনো কথা, তখন আমরা তো যোগ করি কিনা বলো?
হ্যাঁ স্যার। এই পড়াশোনা করিস? হ্যাঁ করি তো। এই স্কুলে যাস? হ্যাঁ যাই তো। বুঝতে পারছো, যখনই আমরা আমাদের বক্তব্যকে এমফাসাইজ করতে যাই তখন আমরা তয় করে তো যোগ করি। তাই মনে রাখো এই যে ট্রান্সলেশনটা হবে আই ডু রিড, আই ডু রিড এর মানে আমি পড়ি, আমি পড়ি তো। তখন এই টুটা ইউজ করা হয় এমফাসাইজ করার জন্য, ঠিক আছে? স্যার আরেকটা ইউজ হয় স্যার। হ্যালো স্যার। এই কে বলছো? আমি শুনতে পাচ্ছি না, কিছু জোরে বলো। শুভদীপ বলছি স্যার আরেকটা ইউজ হয়, বলছি যেরকম হচ্ছে ধরুন আপনি পাস্ট ইনডিফিনাইটের কথা বলছি, ঠিক আছে? হ্যালো বলো, শুনছি, বলো। যেরকম ধরুন বললাম আই কলড ইউ ইয়েস্টারডে, তো ওইখানে আমি এটা এরকম বলতে পারি আই ডিড কল ইউ ইয়েস্টারডে। ইয়েস, এমফাসাইজ করার জন্য ওটা পাস্ট টেন্সের ইউজ। কিন্তু তখন ওটা past tense এর use। একটু ডাইরেক্ট ভি2 থেকে ভি1 এ কনভার্ট হয়ে গেল। তা তো হবেই। দেখো যেখানেই তুমি ইউজ করবে, এইখানে দুটাও কিন্তু তুমি এমফাসাইজ করার জন্য এনেছো। অ্যাকচুয়ালি এটা কি করছে দেখো, আমার মেইন ভার্ব কোনটা? রিড না? রিডটা আমার মেইন ভার্ব, আর সেই রিডকে এমফাসাইজ করার জন্য তুমি ডুকে এনেছো। মেইন ভার্বকে কোনো কিছু হেল্প করার জন্য তুমি যাকে আনো তাকে তো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বলে, বুঝেছো কি? আর সমস্ত ধরনের ঝড় ঝাপটা যা কিছু আসবে অক্সিলিয়ারি ভার্ব গ্রহণ করবে নাকি মেইন ভার্ব গ্রহণ করবে। তাই এই যে আই ডিড কল ইউ, এই কথাটা যখন তুমি বলছো আই ডিড কল ইউ, এর মানে হচ্ছে আমি তোমায় কল করেছিলাম তো, আমি তোমায় কল করেছিলাম তো। এই যে ডিড কল মানেই হলো কল্ড, ডিড কল মানেই হলো কল্ড। এখানে ডিডটা একটা অক্সিলিয়ারি ভার্ব। ইয়েস, বলো। এটা বোঝা যাচ্ছে না, সেকেন্ডারি অক্সিলারি পরে রুট ভার্বটা বসে, আপনি বলেছিলেন আগে কি? কলিং হলো। হ্যাঁ অবশ্যই, তুমি এখানে দেখো প্রত্যেকটা উদাহরণে দেখেছো যে ডু এর পরে রুট ভার্ব বসছে, ঠিক আছে? মানে এদের পরে রুট ভার্ব গুলোই বসবে। হ্যাঁ সেটা আমি বলেছি তো আগের দিন। বুঝেছো কি শুভজিৎ? ঠিক আছে, তাহলে আমাদের আবার নেক্সট ক্লাস রয়েছে 7:30 থেকে, এখন রাখলাম। হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন যে এটা একটা ডান সরি এটা এমফাসাইজ করার জন্য এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি এমফাসাইজ করব, যেরকম পাস্টে আমি এমফাসাইজ করছি যে আই ডু কল ইউ, ঠিক আছে? আই ডু নয়, আই ডিড কল ইউ। না আমি ওটা পাস্ট প্রেজেন্টে কথা বলতে চাইছি। তাহলে বলছি যে আই ডিড কল ইউ, ওকে? হ্যাঁ আমি কল করি তো। এবার পাস্টে যদি আমি বলি যে এরকম জোর দিয়ে যদি বলতে চাই, আমি কিন্তু কোনো মানে টেন্সের সেন্স বলতে চাইছি না, আমি জোর দিয়ে হ্যাঁ আমি কিন্তু কল করেছিলাম এরকম বলছি, মানে এটা জোর দিয়ে বলছি বিষয়টা। তখন কিন্তু আমার মেইন ভার্বটা মানে মেইন ভার্বের ফর্মে থাকছে, আর শুধু এই যে যেটাকে আমি এমফাসাইজ মানে এটা জোর দেওয়ার জন্য যেটা আমার দরকার আছে ডিড, এই ডিডটা শুধু ডিডই আছে কিন্তু, তাহলে মেইন ভার্বের কোনো এফেক্টই করছে না। তার মানে এটা যদি আমি আলাদা করে দেখি, যেটা আপনি কনসেপ্টে বললেন যে ডিড প্লাস কল ইকুয়াল টু কল, তাহলে এই দিক দিয়ে দেখলে এটা আবার মিলাতে পারছি না, তাই জন্য বললাম একটু কোন দিকে আমি তোমার কথাটা শুনতেই পারলাম না, একটু ক্লিয়ার করে জোরে জোরে বলো। স্যার আমি বলছি যে ডিড প্লাস কল আপনি কি বললেন? ডিড প্লাস কল মানে তো কল বললেন, তাই তো? ইয়েস আমি যদি প্রথম সেন্টেন্সটা দেখি যে আই কলড ইউ ইয়েস্টারডে, তার মানে হচ্ছে আমি তোমাকে কল করেছিলাম, রাইট? এবার যখন আমি হ্যাঁ বলুন। বলছি আই ডিড কল ইউ মানে আমি তোমায় কল করেছিলাম তো, এমফাসাইজ করছো। হ্যাঁ কিন্তু আপনি যেটা বললেন না যে আপনি দেখেন যে যেটা কলড মানে হচ্ছে ডিড প্লাস কল, বললেন না আপনি একটা? হ্যাঁ ডিড প্লাস কল মানে কল্ড। হ্যাঁ তাহলে ডিড প্লাস কল মানে যেটাতে কল হলো, তাই না? ওইটা আগের সেন্টেন্সটা যে আই কলড ইউ ইয়েস্টারডে, আই ডিড কল ইউ ইয়েস্টারডে, তাহলে এর মধ্যে তো ডিফারেন্স কিছু থাকলো না। হ্যাঁ থাকবে না তো। আই কলড ইউ দেখো একটা কথা দেখো, তুমি যখন অক্সিলিয়ারি ভার্বটাকে প্রকাশ করছো, ঠিক আছে? একটা দেখো এটাকে তুমি ইউজ করেছো, ডিডটাকে তুমি ইউজ করেছো, আর এখানে তুমি ডিডটাকে ইউজ করোনি। এই ইউজ করার জন্যই তুমি বোঝাতে চাচ্ছো যে তুমি এমফাসাইজ করছো জিনিসটাকে। এখানে তো না বোঝার কিছু নেই, এখানে তুমি ডিডের ব্যবহার করেছো বলেই তুমি এটা বোঝাতে চাচ্ছো যে আমি এমফাসাইজ করছি আমার কাজটাকে, কিন্তু এখানে আমি এমফাসাইজ করছি না। আই কলড ইউ, আমি তোমাকে কল করেছিলাম, তুমি ধরোনি, কোনো ব্যাপার না। কিন্তু মনে করো আমি যখন তুমি বলছো আই ডিড কল ইউ, এর মানে হচ্ছে আমি তোমাকে কল করেছিলাম,
মানে একদম সত্যি কথা এটা, জোর দিচ্ছ তুমি। ঠিক আছে স্যার, বুঝেছি স্যার। ঠিক আছে, এগুলো কোনো কনফিউশনই নয়। ওকে, আমরা যখন যেভাবে আমরা কোনো শব্দ যখন আমরা কিভাবে ব্যবহার করছি সেটা আমাদের উপরে ডিপেন্ড করে। আমরা কোনভাবে কোন কথাটা ব্যবহার করব সেটা আমাদের উপরে ডিপেন্ড করে। গ্রামার আমাদের সমস্ত ধরনের চয়েস দিয়েছে, কিভাবে তুমি সেগুলোকে ব্যবহার করতে চাও। ওকে, স্যার, আমি মমতা বলছি। বলো। বলছিলাম যে এগুলো তো পুরোটাই এক্সপ্রেশনের উপরেই হচ্ছে, মানে এমনিতে আমি যে কোনো মানে আমি ইউজ করতে পারি বা এইভাবে, কিন্তু এক্সপ্রেশনটা যাতে আমার ক্লিয়ারলি বোঝানো যায়, যেটা আপনি বলেছিলেন, যাতে এক্সপ্রেশনটা ভালো করে বোঝানো যায় সেই ধরনেরই আমাদের সেন্টেন্স সব দিয়ে বলতে হবে। তাই প্রথমে কল করেছিলাম বলতে আই ডিড কল ইউ, আমি কল করেছিলাম মানে ক্যাজুয়ালি, তাই আই কলড ইউ। ইয়েস, খুব ভালো বুঝেছো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা রাখছি। হ্যাঁ, মৌমিতা মণ্ডল, তুমি কি হেডফোন ইউজ করো? না, এমনি হেডফোন ছাড়াই। তোমার মাইকটা অন করলে ইকো শুরু হয়ে যায়, ওই কারণে। যে কদিন ক্লাস হলো সব কয়দিনই তুমি পরের দিন থেকে হেডফোন ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে? হেডফোন ইউজ করবে মৌমিতা, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, আর বাদ বাকি কার কোনো কথা আছে কি আমার সঙ্গে? তাহলে করতে পারো, আদারওয়াইজ আমি লেফট করব। চন্দন বর্মা ভাই, বুঝতে পেরেছো আজকের ক্লাসটা? হ্যাঁ স্যার, বুঝেছি টোটালি। ওকে, পিয়ালি সাহা,